আপনাদেরকে সুধী মণ্ডলী, সবাইকে শুভ অপরাহ্ন। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিড একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। আর আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা একটা প্রজেক্টের আন্ডারে। সেই প্রজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্সিং ট্রানজিশনাল জাস্টিস ইন বাংলাদেশ, এবং এই প্রজেক্টটাকে আর্থিকভাবে সহায়তা করছে জার্মানির রোজা লাক্সেমবার্গ ফাউন্ডেশন। তো আমরা এই প্রজেক্টের মানে কর্মসূচি হিসেবে ধারাবাহিকভাবে ওই চারটা ওয়েবিনার আমরা করব ঠিক করেছি। তার মধ্যে আজকেরটা হচ্ছে তৃতীয় পর্ব। এর আগে দুটি পর্ব হয়েছে। তো আজকের তৃতীয় পর্বের বিষয় হচ্ছে নেচার বেসড সলিউশন অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি, এ জেন্ডার অ্যানালিসিস অফ ক্লাইমেট ভালনারেবিলিটিস। আমরা জানি যে বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ক্রমবর্ধমানভাবে মানুষের জীবিকা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষিতে নেচার বেসড সলিউশন পদ্ধতি, যা প্রাকৃতিক নিজস্ব প্রক্রিয়াকে ব্যবহার করে পরিবেশ ও আর্থসামাজিক চ্যালেঞ্জকে মোকাবিলা করে, যেটা আমাদের সঙ্গে আমাদের কৃষি এবং আমাদের যাবতীয় আমাদের প্রকৃতি সবকিছুর মধ্যে যেটা সম্পৃক্ত। এবং এই এই যে চ্যালেঞ্জ এবং এর সাথে যুক্ত হচ্ছে লাইভলিহুড সিকিউরিটি। আর যেখানে জেন্ডার ন্যায্যতা এবং জলবায়ু ন্যায্যতার সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা আমি মনে করি আমাদের এখানে বলবেন প্রফেসর মাহবুবা নাসরিন, আমাদের আজকের বক্তা। তিনি এই বিষয়টাকে আরো বিশদভাবে বলবেন। আমরা তার জন্য অপেক্ষা করছি। তো আমি একটু ডক্টর মাহবুবা নাসরিনের পরিচয় একটু দিয়ে নিই। ডক্টর মাহবুবা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটির কো ফাউন্ডার এবং বর্তমানে কর্মরত আছেন শিক্ষক হিসাবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন, এবং সেই বিভাগেই প্রথম জয়েন করেছিলেন। পরে উনি এখানে শিফট মানে অন্য এই ডিপার্টমেন্টে জয়েন করে এই ইনস্টিটিউটে জয়েন করেছেন। তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, এবং দুর্যোগ গবেষণায় দীর্ঘদিন কাজের প্রেক্ষিতে 2016 সালে তিনি ম্যারি ফ্রাঙ্ক মায়ার্স অ্যাওয়ার্ড লাভ করেন কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে। তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নির্যাসে আজ বলবেন নেচার বেসড সলিউশন অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি, এ জেন্ডার অ্যানালিসিস অফ ক্লাইমেট ভালনারেবিলিটিস, এই গুরুত্বপূর্ণ বিষয়টি। আমি প্রফেসর মাহবুবা নাসরিনকে অনুরোধ করছি তার বক্তব্য শুরু করার জন্য। তবে এখানে আমি একটু বলে রাখি, আমাদের আজকের আলোচনার আজকের যে বক্তার বক্তব্যের প্রেক্ষিতে আমাদের এখানে আলোচক হিসাবে ডিসকাসেন্ট হিসাবে আছেন জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ, জনাব অধ্যাপক কাজী রবিউল আলম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বর্তমানে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক রবিউল আলম মাস্টার্স লেভেলে অ্যানথ্রোপলজি অফ ক্লাইমেট চেঞ্জ বিষয়ে একটা কোর্স পড়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ, যা জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ সম্পর্কিত ইস্যুতে তার আগ্রহ ও সম্পৃক্ততা বৃদ্ধি করেছে। এবং আলোচক হিসাবে তার অভিজ্ঞতা ও একাডেমিক জ্ঞানকে তিনি শেয়ার করবেন আজকের আলোচনায়। অধ্যাপক রবিউল আলমকে আমরাও স্বাগত জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন রিবের চেয়ারম্যান ডক্টর শামসুল বারী। তো আমি বারী স্যারকেও একটু দু কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা ডক্টর মাহবুবা নাসরিনকে ফ্লোর দেবো তার বক্তব্য শুরু করার জন্য। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, আনমিউট করুন। না, আমার কিছু বলার নেই, খালি সবাইকে একটু স্বাগত জানাই। এ ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ এক ব্যক্তি, তবে জানার আগ্রহ আছে, কিন্তু আজকে পুরো সময়টা হয়তো শুনবো না। তবে খোলা রেখে মাঝে মাঝেই ফিরবো, আমি একটা কাজ নিয়ে এখন ব্যস্ত। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং কিছুক্ষণ থেকে সকলের কথা শুনে আমাকে একটু বিদায় নিতে হবে কিছুক্ষণের জন্য, আবার ফিরে আসবো। শুরু করে দাও। ধন্যবাদ স্যার। তো আমি ডক্টর মাহবুবা নাসরিনকে অনুরোধ করছি তার বিষয় সম্পর্কে বলার জন্য। ডক্টর মাহবুবা নাসরিন, আপনি শুরু করুন। ধন্যবাদ সুরাইয়া আপা এবং ডক্টর শামসুল বারী স্যারকে অনেকদিন পরে দেখলাম। তাই এর দেখছি। সময় অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি প্রথমে স্ক্রিন শেয়ারটা দিচ্ছি কারণ অনেকে এখানে আছেন।
যাদের জন্য, তবে আমি কথা বলবো বেশি সেই জন্য এই বিষয়টা নিয়ে। তো আপনারা আমার পরিচয় তো মধ্যে জেনেছেন, যদিও সুরাইয়া আপা একটু বেশি বলেছেন অনেক সময় নিয়ে। তো আমি যে কথাটা একটু আগেই হলো, যে আমরা কেন নেচার বেস সলিউশনটা এখন বেশি কথা বলি, কারণ আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীটি আসলে আগের মতো নেই। পৃথিবী পরিবর্তন হয়েছে, যদিও সমাজ এবং পৃথিবী পরিবর্তনশীল, তারপরেও আমরা বলবো যে আমরা আসলে এখন ওই যে শিল্পায়ন এবং আম, শহরায়ন বা নগরায়নের মধ্যে পড়ে আমরা যেই প্রযুক্তিগত দিকে ঝুঁকে গেছি, এবং যেই প্রযুক্তিটা আসলে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে। এবং সেই জন্য আমরা শুনি যে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সমস্যা, এই বিষয়গুলি অনেক শুনি। এখন এটা শুধু সমস্যা বললে আমাদের আসলে সমাধানটা আসবে না। আমাদের তো সলিউশনও বের করতে হবে, অর্থাৎ আমাদের এর বাইরে এমন কি করলে আমরা মনে করি যে এই পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে বা আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, আমাদের যেই প্রাকৃতিক ঐতিহ্য সম্পদ আছে সেই প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন বা গবেষকরা আম, প্রত্যয় আবিষ্কার করেন। এবং নেচার বেস সলিউশনস ওরকম একটা, যদিও আমরা বহুদিন ধরে জানি যে আমাদের যে লোকায়ত জ্ঞান আছে বিশেষ করে বাংলাদেশের, সেই লোকায়ত জ্ঞান নিয়ে আমরা আসলে দুর্যোগের সাথে বহুদিন ধরে টিকে থাকি। জলবায়ু পরিবর্তনের যে জড়িত যেই দুর্ভোগ আছে সেটির সাথে আমরা সব সময় খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি, যেটা আহ যুগ যুগ ধরে দেখা গেছে। তো এই জন্যই আমি এটা বললাম যে যদিও প্রত্যয়টা ঠিক আহ, আহ, প্রকৃতি সংশ্লিষ্ট যে সমাধান, যেটা আমরা দুর্যোগ সহিষ্ণুতা থেকে বের করেছি, রিজিলিয়েন্ট, তো সেটা আসলে কি বিষয়টা, তো আমরা সবাই দেখছি যে আসলে যাতে আমাদের যে বিভিন্ন প্রজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শুধু মানব প্রজাতির কথা চিন্তা করলে হবে না। আমরা জানি যে আমাদের অন্যান্য প্রজাতিও আছে, কিন্তু বিশেষ করে নেচারে যারা আহ প্রকৃতি ধ্বংস করছে, আবার বেশি নেচারকে ভোগ করছে, প্রকৃতিকে, তারা হচ্ছে মানুষ। সেই জন্য তাদের ভালোটাই মনে হয় চিন্তা করা হয়, তাদের ওয়েলবিং যেটা আমরা বলেছি তাদের। তো যেহেতু সমাধানটা তারা যদি করে থাকেন, তারা কিন্তু প্রকৃতিকে ব্যবহার করেও করে থাকবেন। সেই জন্য বিভিন্ন কার্যক্রম, যেটাকে আমরা নেচার বেস সলিউশন বা প্রকৃতিগতভাবে আমরা যেটা করে থাকি, সেটাকে আসলে আমরা এই সমাধানটা বলছি প্রাকৃতিক সমাধান। সো আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের জন্য সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের বা অন্যতম একটা দেশ, কিন্তু বাংলাদেশেরও আবার কিছু এলাকা আছে যার মধ্যে আমরা ভালনারেবল বা নাজুক হিসেবে বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কোস্টাল জোন বা উপকূলীয় অঞ্চল। এটা সবাই জানে, কারণ তাদের ওখানে নানা ধরনের দুর্যোগ আছে। শুধু ঘূর্ণিঝড় আমরা জানতাম, কিন্তু এখন আমরা জানি যে সেখানে আরো অন্যান্য দুর্যোগ, বিশেষ করে সেখানে যে লবণাক্ততা বেড়ে গেছে, যেখানে ফসল হয় না। আমরা মধ্য 90-এ দেখেছি যে মানুষের যে লাইভলিহুড, সেই লাইভলিহুডটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে, এবং অন্যান্য মেজারও ব্যবস্থাও তারা নিচ্ছে বিভিন্ন জায়গায়। এবং অনেক অনেক প্রকল্প আছে, আমরা বলি যে প্রকল্পগুলি একদম ফ্লাডেড হয়ে গেছে, ওইখানে তাদের কি করা যায়। তো জীবিকা নির্বাহের জন্য কেন নেচার বেস সলিউশনটা প্রয়োজন, তো আমরা গবেষণায় দেখেছি বা আমরা পেয়েছি, গবেষকরা দেখিয়েছেন যে আসলে নেচার বেস সলিউশনস ঠিক টেকসই যদি না হয়, সেটাকে আমরা নেচার বেস বলতে পারি না। এখন আমাদের কিছু কাঠামোগত এবং কিছু অকাঠামোগত দিক আছে। কাঠামোগত দিক থেকে যদি আমরা লার্জ স্কেল বা ব্যাপক আকারে বলি, তাহলে দেখবেন যে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অফ টাইডাল রিভার ফ্লাড, এই একটাকে নেচার বেস বলা হয়, যে যাতে আমরা টেকসই ভাবে বন্যাকে মোকাবেলা করতে পারি। আরেকটাকে বলা হয় যে আমাদের অ্যাফরেস্টেশন, প্ল্যান্টেশন এবং ফরেস্ট্রি অ্যাক্ট, না আপনারা অনেক ভালো জানবেন রিসার্চ ইনিশিয়েটিভস
থেকে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের বন্য শূন্যতা হচ্ছে এবং প্রকৃতি থেকে আমরা ভারসাম্য হারিয়ে ফেলছে, দেখা গেছে যে সাইক্লোনিক যে স্টর্ম সার্জ আছে, যেহেতু আমাদের প্রাকৃতিক বেষ্টনী যে সুন্দরবন, সেই বনাঞ্চল আমরা হারিয়ে ফেলেছি, সেই জন্য অ্যাফরেস্টেশনের কথা বলা হয়েছে। এবং এই দুইটাকে দেখা গেছে যে ঘূর্ণিঝড়ের যে তীব্রতা সেটি রক্ষা করতে না পারলেও কিছু উপকার করছে। কিন্তু আমরা অনেক ধরনের সমস্যাও এই সব জায়গায় দেখেছি। একটা হচ্ছে যে অনেক কিছু, যে প্রযুক্তিগত দিক আছে, সামাজিক আছে, প্রাতিষ্ঠানিক আছে, এই চ্যালেঞ্জেস গুলি আমরা প্রতিবন্ধকতাগুলি দেখছি যে এই দুটি মাত্র মেজারকে তারা বড় মাপের দেখছেন, অর্থাৎ বেসিক স্কেলে হয়েছে, নেচার বেস সলিউশন বলা হচ্ছে, কিন্তু সেখানেও অনেক সমস্যা আছে। এখন আমরা আমাদের টাইটেলে আছে জেন্ডার ইস্যুটা। কেন আমরা জেন্ডারের কথা বলবো, এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন নিকি নেলসনের বই আছে, বা আমাদের অনেকেরই লেখালেখি আছে, আপনাদেরও অনেক প্রচুর গবেষণা আছে, যে উইমেন ইন ডেভেলপমেন্ট আসলো, দেখা গেল যে নারীদেরকে আনা হচ্ছে বা নারী পুরুষের সাথে তুলনার ভিত্তিতে আনা হচ্ছে না। কিন্তু ওইখান থেকেও বড় হয়ে গেল যে ওয়াই হ্যাজ এগ্রিকালচার নেগলেক্টেড উইমেন, স্পেসিফিক্যালি রুরাল উইমেন। তো সেই ক্ষেত্রে আবার এনভায়রনমেন্ট কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন উইমেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট আসলো। তাতেও কিন্তু সমাধান আসেনি, তখন জেন্ডার ডাইমেনশনটা আসলো, যে আমি যদি শুধু উইমেনদের কথা বলি, সেখানে একটু তুলনামূলকভাবে না বলি, সেই ক্ষেত্রে আমি যে সমাধানটা চাই সেটা হচ্ছে না। সেই জন্য জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট আসলো, জেন্ডার অ্যান্ড রিজিলিয়েন্স আসলো, ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান আসলো, যেটা আমরা বাংলাদেশে না অন্যান্য দেশেও দেখেছি, বাংলাদেশেও আমরা করেছি 13 সালে। এই প্যারাডাইম শিফটটা হয়েছে এইখানে এসে, যখন আমরা দেখলাম যে জেন্ডার বেসড যেই সলিউশনস গুলি বা রিজিলিয়েন্ট মেকানিজমস গুলি, সেটা যদি আমরা শুধুমাত্র বাইনারি রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড উইমেন দেখি, সেখানেও যেমন ভুল হবে, শুধুমাত্র যদি উইমেনদের দেখি সেখানেও ভুল হবে। সো প্যারাডাইম শিফট যেটা হয়েছে, সেইখানে আমরা দেখেছি যে গ্র্যাজুয়ালি নোটিস করা শুরু হয়েছে যে এক্সপেরিয়েন্স, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা যে বিভিন্ন ভালনারেবিলিটি, নাজুকতা তারা একরকম ফেস করে, ঝুঁকি তারা একরকম ফেস করে, তাদের উপরে নানা ধরনের প্রভাব এসে পড়ে। আগে ছিল কোপিং মেকানিজমস, অর্থাৎ কোনো রকম টিকে থাকা জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগের সাথে বা অন্যান্য ঝুঁকির সাথে। তারপরে আসলো ধীরে ধীরে খাপ খাইয়ে নেয়ার কথা, অর্থাৎ অ্যাডাপ্টেশন। এরপরে আসলো রেসপন্সেস, অর্থাৎ আমি কিভাবে সাড়া দিচ্ছি এগুলিকে। এরপরে আসলো রিজিলিয়েন্স, এবং তারও অনেক পরে আসলে আসলো যে ভালনারেবিলিটির সাথে রিজিলিয়েন্ট না অ্যাড করলে আমরা শুধু মানুষকে ভালনারেবল বা নাজুক বা বিভিন্ন স্পেসিস এটা বলে যাব। সো কারা কারা ইনক্লুড হবে, কারা এক্সক্লুডেড আছে, তাদেরকে খুঁজে বের করা, বিভিন্ন লাইভলিহুড ফ্রেমওয়ার্ক বের হয়ে গেল। তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের সাথে দুর্যোগ ঝুঁকি হ্রাসকে একটা নেক্সাস করা অনেক দিন পর্যন্ত হয়নি, এবং সেটা কিন্তু 15 সালের পর থেকে দেখা গেছে যে আলোচনায় আসছে আন্তর্জাতিকভাবে। এবং গ্রামীণ এবং শহর, এবং এছাড়া অনেক সোশিও ইকোনমিক, এটা আমি আগেই বলেছি, ডিফারেন্সেস আছে। তো এই ডিফারেন্সেস গুলি আইডেন্টিফাই করতে যে জেন্ডারের আলোচনাটা বেশি এসছে। এবং আমরা আমাদের অনেক রিসার্চ আছে, ইতোমধ্যে আপনারা জেনেছেন, শুধু আমাদের না, আমি যেহেতু নিজেরটা ভালো জানি, এই জন্য নিজের রিসার্চ গুলি তুলে ধরি, যে আমরা দেখেছি যে আম, কেন উইমেনদের কথা বলবো, ওয়াই উইমেন। কারণ আমরা যে ছোট ছোট স্মল ইজ বিউটিফুল শু মেকারের কথা আপনারা জানেন, ছোট ছোট উদ্যোগের কথা জানি, যে তারা হয়তো বড় আকারে ফরেস্ট কনজার্ভ করছে না, কিন্তু ইন অ্যান্ড অ্যারাউন্ড ঐতিহাসিক ভাবেই তারা হোমস্টেড গার্ডেনিংটা, এখন যেমন কমিউনিটি ফরেস্ট্রি বলে, তারা কিন্তু এই কনজারভেশন রোলটা প্লে করে যাচ্ছেন, যার জন্য নলেজটাও বেশি। এবং কৃষি, আমি শুধু বলবো যে আরবান রুরাল ডিফারেন্সেস, আমি আগেই বলেছি, শুধুমাত্র আরবান রুরাল ডিফারেন্সেস বা শহর আর গ্রামের মধ্যে পার্থক্য তা নয়, কিন্তু শহর বলেন গ্রাম বলেন, আমরা একটা ক্লাস বেস সোসাইটি, হাইলি স্ট্র্যাটিফাইড একটা সোসাইটি, এইরকম সামাজিক স্তরবিন্যাসের একটা সমাজে যারা কৃষির সাথে জড়িত, যারা বনশূন্যতায় ভুগবেন,
যাদের পানীয়ের জন্য সবসময় হাহাকার করতে হয় পানীয় জলের জন্য, আমি তাদের কথা বলছি। কারণ আমরা সব ক্যাটেগরির কথা বলছি না, এবং আমাদের গবেষণাও দেখিয়েছে যে গ্রামেই বেটার অফ থেকে একদম মার্জিনালাইজ বা ল্যান্ডলেস বা ডেস্টিটিউট, উইমেন মেন সবার পার্থক্য আছে। এবং নারী পুরুষের মধ্যে অনেক পার্থক্য আছে, এক নারীর সাথে আরেক নারীর পার্থক্য আছে। সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে এই কনজারভেশনে কাদের কথা বলছি সেটা আমরা মনে রাখতে পারবো। এবং আমরা এটা জানি যে মেজর রোল কোথায় কোথায় তারা করছেন, হোমস্টির গার্ডেনিং, তারপরে হচ্ছে তাদের যে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, সেটাও তারা দেখাচ্ছেন ফ্রম টাইম ইমমেমোরিয়াল। যেমন আমি মিড 90s থেকে কাজ করে যাচ্ছি, তো তখন থেকে, বা আপনি যদি বলেন যে 1988 ফ্লাডের পর থেকে, আর্লি 90s থেকে আমরা এগুলি দেখার চেষ্টা করেছি। এবং একটা বিষয় যে জেন্ডারের আলোচনায় কেন আমরা আম, বলবো যে মেয়েদের কথা চলে আসে, সেখানেও আমরা জানি যে সোশিও কালচারাল ডিফারেন্সেস এর কারণেই আসে। পাশাপাশি আরো কয়েকটা কারণ আছে, যে আমরা দেখি যে লার্জ স্কেল যে নেচার বেস সলিউশন সেগুলো জেন্ডার নিউট্রাল না। কারণ অ্যাফরেস্টেশন অনেক লার্জ স্কেলে যদি হয়, আমার যদি ফ্লাড প্রোটেকশনের জন্য যে কাজগুলি থাকে অনেক বড় আকারে হয়, যেটা কমিউনিটির বাইরেও যেতে হয়, কালচারাল রিজনে অনেক সময় ফিমেলদেরকে এই সব জায়গায় ইনক্লুড করা হয় না, অর্থাৎ বড় প্রজেক্ট গুলাতে কমার্শিয়ালিতে করা যায় না। এবং তারা হচ্ছে হোম বেসড ওয়ার্কার, এবং তারা অনেক উম, কি তারা তাহলে কি কিছুই করেন না? সেটা আমরা দেখেছি যে তারা তাদের হাউস হোল্ড মেম্বারদের প্রোটেক্ট করার জন্য অন্যান্য যেই বিলঙ্গিংস আছে, এনভায়রনমেন্ট আছে, সেগুলিকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তা আমাদের 2023 সালে আমাদের একটা বই পাবলিশ হয়েছে কোস্টাল ডিজাস্টার রিস্ক রিডাকশনে। ওখানে আমরা অনেকগুলি রিসার্চের ফলাফলও তুলে ধরেছি, যে যদি আমি বলি যে ক্লাইমেট চেঞ্জ ইনডিউস ডিজাস্টার্স, তারা কি কি তাদের হাউস হোল্ড, যেই গৃহস্থালীর সদস্যদের বা গৃহ সদস্যদের বা পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য, এবং অন্যান্য জিনিস রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ইকো ফেমিনিজম জানেন, আমি ফেমিনিস্টের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আসলে আমাদের এক্সপেরিয়েন্স কি বলে। তো আমি আহ, একটা কাজ করেছিলাম আইইউসিএন এর হয়ে এবং বন অধিদপ্তরের জন্য। অনেক বছর পরে বাংলাদেশে একটা ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি হয়েছে, সেখানে আলাদা একটা সেকশন ছিল যেটা জেন্ডার ইস্যুস একদম সেপারেট করা, অর্থাৎ মেইন স্ট্রিমিং ওইটা ইনক্লুড না করে আলাদাভাবে জেন্ডার ইস্যুস। তো সেখানে আমরা যেই কাজগুলি দেখেছি সেটার কথা বলছি। এছাড়াও আমাদের আরেকটা ছিল অ্যাডাপ্টেশন টেকনোলজিস গুলি খুঁজে বের করা, আরো দুটো কাজ ছিল। একটা আমরা আইসিসিআর ডিআরআর চায়নার জন্য করেছিলাম, আর একটা আমরা ইক্যাড এবং শক্তি প্রজেক্ট এরকম বিভিন্ন প্রজেক্ট থেকে কিছু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এটি লার্জ স্কেল, এটা নারী পুরুষ সবাই মিলে করছে। অর্থাৎ ফ্লোটিং গার্ডেনিং যদি বাইরে হচ্ছে, তাহলে এখানে শুধু ফিমেলরা করছে না। তারপরে এটা হচ্ছে আপনার জলাবদ্ধ যে জায়গা আছে, নেচার বেস সলিউশন। আমি সারা বছর জলাবদ্ধ অবস্থায় থাকি এবং আমার কোনো খাওয়া দাওয়া নাই, আমি ভেজিটেবল প্রডিউস করতাম, সেই ভেজিটেবলটা বা শাকসবজি এখন আর হয় না, আমার নারকেল গাছটা হয় না, আমার উঠোনেও পানি থাকে। তাহলে তারা কি করবেন? যে স্মল স্কেল কিছু কিছু প্রকল্প আমরা দেখেছি নেওয়া হয়েছে তাদের কাছ থেকেই, ইন্ডিজেনাস কমিউনিটি থেকে আইডিয়া নিয়ে কিছু কিছু প্রকল্প দেয়া হয়েছে, যে তারা যদি একটু জায়গা উঁচু করতে পারেন তাহলে তারা এখানে পট কাল্টিভেশন করতে পারছেন, এবং সেটা তারা করছেন। তারা এখানে ফ্লোটিং গার্ডেনিং করছেন, এমনকি ওয়াটার লকড এরিয়াতে যে মাছ চাষ, মাছগুলি ভেসে যেত, সেই জায়গাগুলিও তারা নারী পুরুষ সবাই করছেন। এখানে আসলে জেন্ডার ডাইমেনশন থেকে আমরা এইটা বলবো। এবং আপনারা যদি জানেন যে চিংড়ি চাষের ফলে, আপনারা সবাই জানেন, যদি জানেন বলা ঠিক হলো না, যে চিংড়ি আসলে আমাদের কি ক্ষতি করেছে কোস্টাল বেল্টে, বিশেষ করে ম্যাক্সিমাম অ্যাডাপ্টেশন টেকনোলজিস আমরা উপকূলীয় অঞ্চলে দেখেছি। তো সেইখানে এখনো ডিবেট আছে যে আরে চি- চিংড়ির বদলে যদি ক্র্যাব কাল্টিভেশনটা হয়, সেটা আসলে আমাদের
পরিবেশের আবার ক্ষতি করছে কিনা এটা আমরা এখনো জানি না, কিন্তু এখনো পর্যন্ত এটাকে ছোট্ট পরিসরে এখানে করা হচ্ছে। আমি বলেছি যে বাড়ির পাশে যদি বন্যায় কিন্তু এই পর্যন্ত তার ডুবে গেছিল, কিন্তু তারপর পরই চেষ্টা করেছেন ওই মাটিটা ব্যবহার করে, যে পলি থাকে আপনারা সবাই জানেন, যে ওই মাটিটা ব্যবহার করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে তার ভেজিটেবলটা সময় মতো যেন হয়। এখানে আপনারা ফ্লোটিং গার্ডেন দেখছেন ওই একই রকম। যে সবজিগুলি তাদের বাজার থেকে কিনে খেতে হয়, এখন তারা বলছেন যে না, এখন আমরা নিজেরাই ওই গার্ডেন করে রেখেছি। অনেক লবণাক্ততা সহিষ্ণু যে ফসলগুলি আছে সেগুলি আমরা করার চেষ্টা করি, এমনকি এটা ফ্ল্যাট প্লেনেও হচ্ছে। তো আমরা আরো ছোট ছোট কাজ দেখি, বিকজ যদি আমি পভার্টি স্ট্রাইকেন বা ভালনারেবল কমিউনিটির কথা বলি, তাহলে কিন্তু আমরা জানি যে স্বাভাবিকভাবে ঘরের মধ্যে তারা, এবার আমরা একটা দেখে এসেছি রায়েন্দা উপজেলাতে, যে তারা কিছু টার্কি চাষও করছে, অর্থাৎ বাসায় অল্প জায়গা, কিন্তু তারা যদি ছোট্ট কোনো ফান্ডিং পান তাহলে তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে ওটা অ্যাডাপ্ট করে নিচ্ছেন, এবং এখানে আপনারা দেখছেন সেই তারা করছে। কোথাও কোথাও জেন্ডার ফ্রেন্ডলি শুধু মেয়েদের জন্য দেয়া হচ্ছে। একটা প্রশ্ন হয়তো আমি আপনাদেরও করতে পারতাম বা নিজেও করি, আমরা ওইখানে যে বলি যে এই প্রকল্পগুলি কেন মেয়েদেরকে দেয়া হয় না, হুম, বা পুরুষরা তো পারে এই কাজগুলি। তো দুই তিনটা উত্তর ছিল। এক হচ্ছে তাদের পুরুষেরা বাড়িতে থাকেন না, বিকজ দে হ্যাভ টু মুভ, তারা ইচ্ছা করে যে চলে যান তা না, ইন সার্চ অফ ওয়ার্ক তারা দে হ্যাভ টু মুভ এলসওয়্যার, কাজের সন্ধানে। আবার আরেকটা উত্তর হচ্ছে যে অনেকেই আছে তারা টার্গেট করেন ফিমেল হেডেড হাউসহোল্ডসকে, অর্থাৎ ডিফ্যাক্টো ডে জোরে আপনারা ভালোই জানেন যে যাদের মেল পুরুষ সদস্য আছেন কিন্তু তারা ওইখানে থাকছেন না, ওই এলাকাতে থাকছেন না, তাদেরকেও ডিফ্যাক্টো হেড অফ হাউসহোল্ড বলা হচ্ছে। আর একটা হচ্ছে ডি জোরে, অর্থাৎ কেউই নাই। তো সেই সব মানুষকে টার্গেট করে ছোট ছোট স্মল স্কেলে, আর মেইন বা পুরুষের জন্য জেন্ডার ডাইমেনশন থেকে দেখেছি আমরা যে ছোট ছোট প্রজেক্টে তারা লাভবান হন না, এবং এত অল্প পরিমাণ ইনভেস্ট থাকে এখানে যে এটা শুধু ফিমেলদের জন্যই বরাদ্দ থাকে। একটা মৌমাছি চাষের জন্য মাত্র 7,000 টাকা থাকে। এই 7,000 টাকা আসলে একটা পুরুষের একটা মৌমাছি চাষ বা একটা কিছু করার জন্য যথেষ্ট নয়। তো এইভাবেই আমরা আসলে দেখার চেষ্টা করেছি, এবং আমি আরো অনেক আমার প্রেজেন্টেশনটা লম্বা করেছিলাম, কিন্তু আমি মনে করি যে সবার প্রশ্ন উত্তর নিলে আমরা হয়তো শেষ করতে পারবো, যদিও আমি কিছু সলিউশন রাখার চেষ্টা করেছি, বাট এটা আসলে আমাদের সবার পক্ষ থেকেই আসতে হবে, কারণ আম, যদি আমি যে এনভিএস বা নেচার বেস সলিউশনস আছে, তাহলে আমরা আরো মানে অ্যাডাপটিভ মেজারমেন্টটা আরো বেশি করতে পারবো, অর্থাৎ আমরা তাদের টিকে থাকার বা তাদের অভিযোজন কৌশল বা ব্যবস্থাপনাটা আরো ভালোভাবে পেতে পারবো। আর একটা হচ্ছে যে আমরা দেখেছি যে নারী পুরুষ সবার উপরে দুর্যোগের কি ধরনের প্রভাব পড়ে। আমরা এমনকি পুরুষের মেন্টাল হেলথের উপরেও একটা অ্যাসেসমেন্ট করেছি, যে যেহেতু ইনকাম করতে পারছেন না, আয় করতে পারছেন না, তিনি অন্য জায়গায় চলে যাওয়াটাকে সলিউশন মনে করছেন, যদিও তার ওখানেও কোনো কাজ নেই। এই ধরনের মানসিক একটা ইম্প্যাক্ট বা প্রভাব হয়, সাইকোলজিক্যাল, নারী পুরুষ সবার উপরেই হয়। সেজন্য আমি যদি জেন্ডার ডাইমেনশন এই ইম্প্যাক্টস গুলি বের করতে পারি, যে পুরুষ তার অ্যাঙ্গার প্রকাশ করছে কোনো না কোনো ভাবে, শুধুমাত্র হতাশা থেকে ও চলে যাচ্ছেন অন্য জায়গাতে, অথবা তার ইমোশনটাকে দেখাতে পারছেন না, যার জন্য তার রোগাক্রান্ত হয়ে তার শরীরটাই আর আয়ের পর্যায়ে থাকছে না। এবং এই জন্য জেন্ডার বেসড যে প্রভাবগুলি হয়, আমরা নারী পুরুষ, শিশু, মেয়ে শিশু, ছেলে শিশু, কিশোর কিশোরী সবার উপরেই আমরা জেন্ডার বেস ইম্প্যাক্ট দেখার জন্য সাজেস্ট করেছি। এবং যারা যারা অ্যাডাপ্টেশন কৌশল গ্রহণ করেছেন, বিশেষ করে নেচার বেস, কারণ ওইখানে ইনগ্রেডিয়েন্টস আছে, খুব বেশি এক্সপেন্সিভ হয় না, আমি অনেক ছবি ছিল দেখাতে পারিনি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ভার্মিন কম্পোস্ট। তা আমি যদি জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন বলি, আমরা দেখেছি যে অনেক বেশি পার্সনস এর ডিসাবিলিটি যারা আছেন তারাও এখানে ইনভলভ।
এবং তারা স্মল স্কেলে করছেন, সাপ্লাই দিচ্ছেন গ্রামের মধ্যে এবং সুন্দরভাবে এটা করছেন বাড়ির মধ্যেই। এইগুলি অনেক কিছু কমিউনিটিতে ইন্ডিজেনাস মেকানিজমস, আগে যেরকম আমরা কোপিং দেখেছি, এখন অ্যাডাপ্টেশন দেখেছি। এবং আমরা যেটা বলি যে মানুষে মানুষে অনেক পার্থক্য হয়। আমি একটু আগেই হয়তো প্রথমেই বলেছিলাম যে জেন্ডার বেসড বলতে আমরা আসলে ইনক্লুসিভ ইন্টারসেকশনালিটি লেন্স ব্যবহার করতে বলি। যেমন নারীদের মধ্যে আলাদা আছে, পুরুষের মধ্যে আলাদা আছে, সেরকম বয়স ভিত্তিক আলাদা প্রোগ্রাম আমরা পলিসি নিতে নিতে হবে। ক্লাস বেস, যেটা আমি বলেছি যে সোশিও ইকোনমিক ক্যাটাগরি, অ্যাবিলিটি, ডিসএবিলিটি, এবং অবশ্যই আমাদের এথনিক বা ইন্ডিজিনাস কমিউনিটিজ আছেন। এই যে জিও ফিজিক্যাল স্পেসিফিক রেসপন্সেস যদি আমরা আসলে কাউন্ট করি, আমি একটা উদাহরণ দিই। যে আমরা একটা ফ্ল্যাট প্লেনে গেলাম, সেখানে দেখলাম যে একটা গ্রামে নানা ধরনের মিষ্টি কুমড়া, এক্সপোর্টেবল পামকিন বা মিষ্টি কুমড়ো তৈরি করছেন বিভিন্ন কালারের। আর পাশের গ্রামে যে যে দেখলাম তারা জানেনই না, এবং তারা শুধু একই রকমের কুমড়া উৎপাদন করছেন। তো এবং বারান্দা ভরা, সব তো বিক্রিও আহ্বান করতে পারে। নাসির হচ্ছে আমার পিএইচডির ওয়ান সুপারভাইজার ছিলেন। সে সো সো সরি ম্যাডাম। বাজেট অ্যালোকেশন আমরা যদি সব সোর্স থেকে করতে পারি, সব সোর্স বলতে আমরা বলছি যে আমাদের অনেক ধরনের অ্যাডাপ্টেশন ফান্ড আছে, আমাদের অনেক প্ল্যান আছে। আমি প্ল্যানগুলো, পলিসির কথা আনলাম না, আপনারা সবাই জানেন যে আমাদের পার্সপেক্টিভ প্ল্যান আছে। বিশেষ করে আমাদের ফিফথ 5 ইয়ার প্ল্যান আছে, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, আমাদের ডিজাস্টার রিস্ক রিডাকশন এর জন্য ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে। এরকম আমাদের ল আছে। তো আমরা ট্রাস্ট ফান্ড, যে নিজস্ব বাংলাদেশের, আহ, সবই আমাদের আছে। কিন্তু আমরা দেখেছি যে বাজেটারি অ্যালোকেশন আসলে জেন্ডারের জন্য যে কাউন্ট করা হয়, সেই অ্যালোকেশনটা বিভিন্ন মন্ত্রণালয়ও আছে, কিন্তু সেটা আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা বলেছি। এবং আমি যে উদাহরণটা দিলাম যে আমরা কিন্তু ধরেন অনেকগুলি পোল্ডার্স আছে, কোস্টাল বেল্টেই বলি, যে আমরা একটা পোল্ডারে কাজ করতে যেয়ে দেখলাম যে যে নেচার বেস যে অল্টারনেটিভ লাইভলিহুডস আছে, সেটাও এক এলাকায় আছে, আরেক এলাকায় জানেই না যে মানুষ এগুলি করছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মিডিয়ার একটা স্ট্রং রোল আছে। ডিসক্রিমিনেশনটা হওয়া খুবই দরকার। এবং এটা যদি হয় ভালো মতো, তাহলে আমরা দেখেছি, আমাদের গবেষণা করে দেখেছি, দে আর অ্যাডাপ্টিং ওয়েল, এবং এটা সাস্টেইনেবল, অর্থাৎ তারা প্রতি বছরই করছেন। কিন্তু যেহেতু স্মল স্কেলে এবং তাদেরকে সাপোর্টটা মেইন স্ট্রিম বা মূল ধারায় নিয়ে আসা হয়নি, যার জন্য ওই সাপোর্টের তাদের আসলে প্রজেক্ট শেষ, তাদের অ্যাক্টিভিটিস অনেক সময় লাইভলিহুড শেষ হয়ে যায়। এই জন্য এটা যদি আমি আম, বেশি ছড়িয়ে দিতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের আরো রিকমেন্ডেশন আপনাদের কাছ থেকে আসবে। তো আমি যেটা বললাম যে আমরা ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রথম একটা হয়েছে 2013 সালে, পরে আবার আরেকটা হয়েছে। সেখানে আমরা যে কথাগুলি দেখছি, আমাদের একটা বইয়ের কথা বললাম যে কোস্টাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ, ভালনারেবিলিটি এন্ড রেজিলিয়েন্স, এটা রাউটলেজ থেকে পাবলিশ হয়েছে। আরো কয়েকটা আপনারা দেখেছেন যে বিভিন্ন আর্টিকেলস আছে, নেচার বেস সলিউশন থেকে আরম্ভ করে আমরা অনেক কিছু বলার চেষ্টা করেছি। তো এইটুকু বলে আমি আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি খুব দ্রুত কথা বলে গেছি, কারণ অনেক প্রশ্ন থাকলে আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুবা নাসরিন, অধ্যাপক মাহবুবা নাসরিন। আহ, আমরা আহ, আরো শুনবো, অনেক প্রশ্ন থেকে নিশ্চয়ই আসবে। আমি আলোচনায় যাওয়ার আগে একটু সবাইকে অনুরোধ করব যে আপনারা যদি আপনাদের এটাকে ওপেন করেন, ভিডিওটাকে ওপেন করেন, আমরা একটা স্ক্রিনশট নেব, তারপরে আমরা আলোচনায় চলে যাব, কারণ পরে অনেকে চলে যান, তখন আমরা নিতে পারি না। আপনাদেরকে অনুরোধ করছি একটা স্ক্রিনশট নেয়ার জন্য। আপনারা আপনাদের ভিডিওটাকে ওপেন করুন, 30 সেকেন্ডের জন্য করলেই হবে। আর আপনাদেরকে এটাও অনুরোধ জানাচ্ছি যে আপনাদের এগুলোকে, মাইক গুলোকে একটু মিউট করে রাখবেন, না হলে
বক্তাদের কথা শোনা একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা আশা করি এটাকে মেনে 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 নেবেন আর কি। যখন আমরা আপনাদেরকে ফ্লোর দেওয়ার সুযোগ, কথা বলার সুযোগ দেব, তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। আহ নাভিদ, আমি আমি আমার সহকর্মী নাভিদকে বলছি, ছবি তোলা হয়েছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো আমি আমি জি আলো ম্যাডাম, আলো হয়েছে। ধন্যবাদ। আমি আজকের বক্তব্য দিয়েছেন যে ডক্টর মাহবুবা নাসরিন, যার আপা বিষয় ছিল। আপা এক্সকিউজ মি, এখনো সাইড নয়েজটা শোনা যাচ্ছে আপনি বলার পরেও। কাইন্ডলি একটু রিকোয়েস্ট করেন কোডটা দেখ প্লিজ। এই যে জুল সাতক্ষীরা। জুলফিকার জি, রায়হান তালা থেকে যেটা। মিউট করা হয়েছে। থ্যাংক ইউ। আহ, তো আমি আজকে যে আলোচনার বিষয় ছিল, ডক্টর মাহবুবা নাসরিন যে বিষয়ে বলেছেন, খুবই ইন্টারেস্টিং বিষয়, এবং আমার মনে করি যে এখানে জেন্ডারের সম্পৃক্ততার কথা বলেছেন, এবং অনেক আলোচনার মানে সূক্ষ্মতে সূক্ষ্ম অনেক দিক আছে যেগুলো আলোচনার মানে বিষয় হিসাবে আমাদের সামনে আরো তুলে ধরা দরকার। তো আমি আশা করি মাহবুবা নাসরিন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সেটাকে তুলে ধরবেন। তো আজকে আমি আমাদের আলোচক যিনি আছেন কাজী রবিউল ইসলাম, তাকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়ের উপরে তার আলোচনা শুরু করার জন্য। অধ্যাপক কাজী রবিউল ইসলাম, রবি যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আসি ম্যাডাম। শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আপনাকে দেখতেও চাই আমরা। হ্যাঁ, আপনি শুরু করুন। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ দীপকে এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই অ্যাপোলজিটা করে নিই। আমি আসলে এই বিষয়ে খুব যে এক্সপার্ট লোক সেটা আমি মানে আমার বলার কোনো সাহস নাই, কারণ হচ্ছে যে বিশেষ করে ম্যাডামের সামনে তো বলার সুযোগই নাই। আমি ক্লাইমেট অনেক চেঞ্জে আমার পৃষ্ঠে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমার মূলত আগ্রহের জায়গা। আমার একটা কোর্স পড়ানো হয়, সেই জায়গা থেকে আমার আসলে আগ্রহের জায়গা। তো আমি ম্যাডামের ইয়েটা শুনছিলাম, এবং যেটা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের দুর্যোগ বা ডিজাস্টার, এটা একটা খুব মানে কমন একটা প্রবলেম হয়ে গেছে, এবং বিশেষ করে আমাদের আমাদের মতো দেশের কোস্টাল রিজিয়ন যেটা, সেই জায়গাটার ইম্প্যাক্ট আমরা এটা ব্যাপক হারে দেখতে পাই এখন। যে জায়গাটা আমার মানে মানে আমি খুব বাইরের লোক হিসেবে আসলে জিনিসটাকে দেখতে চাচ্ছি এইভাবে, যে যেহেতু আমি এক্সপার্ট না, আমি প্রথমত খুব মানে মোটা দাগের ডিজাস্টার নিয়েই আসলে ডিজাস্টার এবং ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টা নিয়ে একটু ম্যাডামের কাছে একটু মানে আরেকটু আলোচনা মানে শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন এই বিশেষ করে আমি যেটা দেখছি যে বাংলাদেশের মতো রিজিয়নে, থার্ড কান্ট্রি গুলোতে ক্লাইমেট চেঞ্জের আলোচনাটা যখন চলছে বা ডিজাস্টারের আলোচনাটা যখন চলছে, তখন এক ধরনের রিজিওনাল মানে কি বলবো যে ডিসপ্যারিটি আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের ডিসপ্যারিটি দেখতে পাই আমি। বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের প্রধানত ক্লাইমেট চেঞ্জ বা ডিজাস্টারের আলোচনাটা আপনার হচ্ছে যে কোস্টাল বেল্টকে ধরে প্রধানত কেন্দ্রিকতা করে আগাইছে। কিন্তু আমরা যদি আমাদের একটা ভার্স্ট রিজন এইটা ধরেন যে বারিন ট্র্যাক্টও দেখি, আমি যেহেতু রাজশাহীতে থাকি, বারিন ট্র্যাক্টও দেখি, সেখানে কিন্তু মানে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট আছে। এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে আমরা যখন এই যে এই এই ফ্রেমওয়ার্ক গুলো দাঁড় করাই এবং যে উদাহরণগুলো আমরা নিয়ে আসছি, প্রধানত দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কোস্টাল রিজন হয়ে যাচ্ছে। এখন সেই জায়গা থেকে বের হওয়ার একটা সুযোগ আমাদের বা মানে চেষ্টা করা উচিত বা করা দরকার আর কি। সে তাহলে হবে কি যে এই পুরো জিনিসটাকে হয়তো আরো মানে এই যে আমরা যে পলিসিগুলো নিতে চাচ্ছি সেটা আরো বেশি ইনক্লুসিভ হওয়ার চান্স থাকে। ধরেন যে আপনি ভাসমান ধরেন ম্যাডাম যে উদাহরণগুলো বা ম্যাডামরা যে কাজগুলো করছেন, যে ধরেন যে আমরা কোস্টাল ভিডিও প্রায় দেখি যে মিডিয়াতে দেখি বা রিসার্চের ক্ষেত্রে দেখি যে আমরা এক ধরনের কোপিং স্ট্র্যাটেজিতে গেছি আপনার ফ্লোটিং ভেজিটেবল মানে মানে সবজি চাষ বা এরকম নানা ধরনের মেকানিজমে আমরা গেছি। কিন্তু ঠিক এই কপি মানে এইটা কিন্তু বারিনটাকে আবার কোপিং মানে স্ট্র্যাটেজিটা কিন্তু আবার আরেক ধরনের হবে। এখানে যেটা ওয়াটার স্ক্যারসিটি আছে, ফলে এইখানে এক ধরনের কোপিং স্ট্র্যাটেজি হচ্ছে, এবং ফলে যেটা হচ্ছে যে ম্যাডাম যেটা বল ম্যাডাম বা আমরা যেটা দেখতেছি যে আমাদের যেহেতু একে তো একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে আমাদের এক ধরনের ভেরিয়েশন আছে, সেটা এথনিক বেস হোক, ক্লাস বেস হোক কিংবা জেন্ডার বেস হোক, সেই এক্সপিরিয়েন্স গুলো যেরকম আলাদা,
আবার রিজিওনাল ভেরিয়েশনে কিন্তু এক্সপিরিয়েন্স গুলো আরেক রকম, মানে আরেক ধরনের। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমরা যদি কোস্টাল বেল্টটা দেখি, কোস্টাল বেল্টে যেটা হচ্ছে যে আপনার ডিউ টু ডিজাস্টার বা আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের লবণাক্ততা বাড়ছে। এখন সেইখানে যেটা হচ্ছে যে সেইখানে এক ধরনের আমরা এক ধরনের স্ট্র্যাটেজিতে গেছি, এক ধরনের ইয়েতে গেছি, এবং সেখানে আমরা বরাবরই যেটা হচ্ছে, আমরা যেটা করছি, যেহেতু আমাদের নারীরা, যেহেতু আমরা মনে করছি যে নেচারকে কেয়ার করে বা তার ইয়ে করছে, তার উপযোগী যে টেকনোলজি, দ্যাট মিনস নেচার বেস সলিউশন যেটা আমরা বলতেছি, সেটা যদি আমরা নিতে পারি তাহলে তার জন্য এটা সুইটেবল, বা সেটাকে অ্যাডাপ্ট করা তার জন্য খুব ইজি হয়। আমরা যদি ভারী টেকনোলজি, সময়কারের কথা ম্যাডাম বললেন, যে আমরা যদি স্মল স্কেলে যাই তাহলে সেটা অ্যাডাপ্টেশনে অনেক বেশি সুবিধা হয়। কিন্তু সংকটটা যেটা হচ্ছে যে ওই উদাহরণটা আমি বারেনটাকে কিভাবে মানে অ্যাপ্লাই করবো, বা বারেনটাকে আমার কোপিং স্ট্র্যাটেজিটা কি হবে। এবং সেই জায়গা থেকে যদি আমরা যদি দেখি যে ওইখানে রিসোর্সের যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ওইখানে ধরেন যে আপনার একজন জমি আছে কিন্তু সেটা লবণাক্ত হয়ে গেছে। এখন সেইটাকে আপনি কিভাবে ডিল করবেন সেটা একটা প্রশ্ন। কিন্তু আপনি যখন ধরেন বারিনটাকে দেখতেছেন, সেখানে যে আদিবাসী আছে, তার তো প্রধান সমস্যাটা হচ্ছে তার জমির মালিকানা না। এখন সেই জায়গায় আপনি যদি যে নেচার বেস সলিউশনে যান, আগে তো তাকে তার নেচারের অধিকারটা ফিরিয়ে দিতে হবে বা নেচারের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে নেচারের যে অধিকার, সেই অধিকারের প্রশ্নটা এখানে খুব মৌলিক হয়ে যাচ্ছে, এবং সেই ধরনের সেইটা আগে নিশ্চিত করার জন্য যে ধরনের কোপিং স্ট্র্যাটেজি বা যে ধরনের অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি বা যে ধরনের উদ্যোগটা লাগবে, সেইটা প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু আমি যদি কোস্টাল বেল্টে দেখি, তখন কিন্তু দেখা যাচ্ছে তার যেহেতু নেচারের তার এক ধরনের রিসোর্সের অ্যাক্সেসটা একভাবে আসছে তার, বা ছিল, মানে পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে, ফলে সেইখানে তার এক ধরনের অ্যাক্সেস তৈরি হচ্ছে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন এই ধরনের কনসেপ্ট গুলো নিয়ে আসতেছি আমাদের ডিজাস্টার বা ক্লাইমেট চেঞ্জের আলোচনায়, তখন এই কনসেপ্ট গুলোকে আরো বেশি ইনক্লুসিভ করার জন্য আরো বেশি অভিজ্ঞতা গুলোকে যুক্ত করাটা খুব জরুরি, এবং আরো বেশি গবেষণা, অন্যান্য সামগ্রিক যে রিজনাল ডিসপারিটি গুলো আছে আমাদের, সেটাকে ইনক্লুড করে। আবার যদি আপনি পাহাড়ে যান, সেখানে কিন্তু আবার আরেক ধরনের সংকট আছে বা আরেক ধরনের ইয়েটা আছে। ফলে এইটা একটা বিষয় যে আমরা যখন নেচার বেস বলতেছি, নেচার কি কোনো অখণ্ড সত্তা কিনা বা একটা হোমোজেনাস এন্টিটি কিনা, সেই জায়গাটা যেরকম ভাবার বিষয় আছে। প্লাস এই নেচারের যে রিসোর্সটা আছে, সেই রিসোর্সটা আমাদের অংশগ্রহণটা কোন জায়গায় কেমন হচ্ছে, এবং সেইখানকার যে ইকোলজিক্যাল ভেরিয়েশন এবং হিস্ট্রিক্যাল এবং আপনার পলিটিক্যাল যে কনসিকুয়েন্সটা, সেটা দ্বারা সেখানে তার রিসোর্সের অংশগ্রহণটা কেমন করছে, সেই বিষয়ে বিবেচনা, দ্যাট মিনস পলিটিক্যাল ইকোনমি আলোচনাটা যদি আমি না নিয়ে আসি এই ধরনের ডিজাস্টারের বা কোপিং স্ট্র্যাটেজি আলোচনায়, তাহলে কিন্তু আমার যেটা হবে যে এই এই কোপিং স্ট্র্যাটেজি গুলো আপনার হচ্ছে যে ম্যাডামও যেটা বলতেছিলেন, যে হয়তো এই রিজনে প্র্যাকটিস হচ্ছে, পাশের রিজনে দেখা যাচ্ছে না। ফলে এটা তো এক ধরনের একটা শেয়ারিং এর একটা প্রবলেম আছে, সেটা যেরকম আছে, প্লাস ফার্দার যে রিসোর্সের তার যে অংশগ্রহণটা হবে নারীর, ধরেন যে কোনোভাবে ছোট ছোট কোপিংটা করছে নেচার বেস সলিউশনের মধ্যে দিয়ে, আমরা মনে করছি যে নেচার বেস সলিউশনটা তার জন্য উপযোগী হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, পলিটিক্যাল ইকোনমির আলোচনাটা যদি আমরা আরেকটু শক্তভাবে না নিয়ে আসি এই ধরনের কোপিং স্ট্র্যাটেজি আলোচনায়, তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণ থেকে যায় কিনা, বা সেটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। আমাদের পলিসি যখন নিচ্ছি বা নিচ্ছি, তখন সেই জায়গাগুলোকে আরো সজাগ করতে করা, বা যারা পলিসির সঙ্গে যুক্ত আছে তাদেরকে এই বিষয়গুলোকে আরো বেশি কনসাস করা, যে আসলে শুধুমাত্র আমার কোপিং স্ট্র্যাটেজি না, টেকনোসেন্ট্রিক কিছু কোপিং স্ট্র্যাটেজি কিংবা নেচার বেস কোপিং স্ট্র্যাটেজি, সেটা শুধু না, এর সঙ্গে সঙ্গে যে আমার রিসোর্সের যে ডিস্ট্রিবিউশন এবং এগুলোর সঙ্গে যে রিজনাল যে ডাইভার্সিটি গুলো আছে, সেই ডাইভার্সিটি গুলোকে ইনক্লুড করে আমরা কি ধরনের পলিসি গুলোকে নিতে পারি বা সেই ধরনের করতে পারি, সেইটা একটা আলোচনার জায়গা হতে পারে, বা সেটা নিয়ে ম্যাডাম হয়তো একটা আমাদের কারো একটু মানে বলতে পারেন আর কি। আপাতত আমার এই মানে আপাতত এতটুকুই, তারপরে হয়তো আলোচনার প্রেক্ষিতে হয়তো আরো কিছু কথা হয়তো বলা যেতে পারে আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যাপক কাজী রবিউল আলম। আহ, আমার মনে হয় মাহবুবা যদি আর একটু কিছু বলেন আপনি, তারপরে আমরা ফ্লোরটাকে ওনার বক্তব্যের প্রেক্ষিতে যদি আপনি একটু বলেন, তাহলে আমরা বাকিদেরকে তারপরে ফ্লোর ওপেন করে দেব। জি আপা, আপনার আমি অনেক একটু বলে নিই, ধন্যবাদ। যারা আপনারা আলোচনা করতে চান, আপনাদের যদি হাত তোলেন, এখানে একটা সিম্বল আছে, সেটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমাদের জন্য মানে লোকেট করতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ মাহবুবা বলেন। অনেক ধন্যবাদ কাজী রবিউল আলম প্রফেসর, চেয়ারম্যান অফ অ্যানথ্রোপোলজি, রাজশাহী ইউনিভার্সিটি।
আসলে আহ, যখন রিকমেন্ডেশনে আসলাম তখনই বলেছিলাম জিওগ্রাফিক্যাল এবং রিজিয়নাল ডিফারেন্সেস এর কথা, কিন্তু আমাদের বেশিরভাগ উনি রাইটলি পয়েন্টেড আউট যে বেশিরভাগই আমরা যখন নেচার বেস বা বায়োডাইভার্সিটি বেস বা অল্টারনেটিভ লাইভলিহুডের কথা বলি, আমরা দেখি যে কোস্টাল বেল্টে হয়েছে। কেন? কারণ ওখানে আপনারা জানেন উনি পলিটিক্যাল ইকোনমির কথা বলেছেন, ফান্ডিংটা যেখানে বেশি থাকে ওই জায়গাতেই বাইরে বিদেশে যে অর্থায়ন হয় সবাই বড় বড় প্রকল্পগুলি বিভিন্ন কোস্টাল বেল্টেই করে থাকেন, যার জন্য অ্যাডাপ্টেশনের জন্য টেকনোলজির জন্য যে ফান্ডিং থাকে আসলে অন্যান্য এলাকায় থাকে না। যেমন আমরাই একটা স্টাডি করেছিলাম 2014 সালে, সেটা হচ্ছে রিজিলিয়েন্ট লাইভলিহুড। এটার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে বলা হয়েছিল একটা অর্গানাইজেশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ড্রট প্রোন এরিয়াতে গেছি, ড্রাউট প্রোনে, তারপরে ফ্লাড প্লেনে গেছি, হাওরে গেছি, এখনো আমরা হাওরে অনেক গবেষণা করি এবং ওখানে তো আসলেই আপনারা নিজেরাই জানেন যে কি অবস্থা, এবং লবণাক্ততা অঞ্চলে গেছি। এবং আমরা যখন লিস্ট করেছি যে রিজিলিয়েন্ট লাইভলিহুড প্রফিটেবিলিটির দিক থেকে আমরা দেখেছি যে সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট প্লেনে প্রফিটেবিলিটিটা বেশি। এই যে কম্পারেটিভ একটা আলোচনা, অর্থাৎ কিন্তু সেটা হচ্ছে আপনার একটা ভালো লাইভলিহুড হয়ে গেছে ফ্ল্যাট প্লেনস গুলাতে, অর্থাৎ বন্যা অঞ্চলে। সেখানকার পলিটিক্যাল ইকোনমিটা ওই রকম ভাবে দেখা না, কিন্তু সেখানে আসলে তাদের অনেক বেশি আহ যে কোপিং স্ট্র্যাটেজিস গুলা আস্তে আস্তে তারা অ্যাডাপ্ট করে ফেলেছেন। ফর এক্সাম্পল, যে ওখানে কিন্তু হোমস্টিট এগ্রিকালচার অনেক ফ্ল্যাট প্লেন গুলাতে আমরা গাইবান্ধাতে দেখলাম যে সেখানে তারা করছেন। কোথাও কোথাও এক ফসলি ছিল নর্থ বেঙ্গলে, তারা আবার বেশি ফসল করছেন, তারা রবি ক্রপস করছেন। তারপরে তাদের ফিশ কাল্টিভেশনটা, এখানে যেমন শুধু ক্র্যাব, কিন্তু ওখানে অনেক ধরনের তারা মাছ চাষ করছেন। পাশাপাশি আমি যদি হাওর রিজনে দেখি, দেখি যে ছোট ছোট ডাক রেয়ার করা বা আপনার হাঁস মুরগি পালন করা, তারা হচ্ছে শাকসবজি উৎপাদন করা, অথবা বড় জোর একটু ছাগল পালন করে। আপনারা জানেন যে হাওর রিজনের কি অবস্থা, আমাদের যদি সুনামগঞ্জের যে রিসেন্ট হাওরে কারো যাওয়ার অভিজ্ঞতা থাকে। এবং আমরা আর একটা দেখেছি যে খরাপ্রবণ অঞ্চলে খুবই খারাপ অবস্থা। আপনি ঠিকই বলেছেন, রাজশাহীতে নিশ্চয়ই আপনাদেরও অনেক গবেষণা আছে সেখানে। আমরা BD28 দেখেছি। তারপরে কি আর কোনো কিছু আছে তাদেরকে এখানে বিভিন্ন ধরনের BRI রাইস যে প্রোডাকশনের কথা, উৎপাদনের কথা বলেছে, এবং কিছু হলুদ চাষ করাচ্ছে, আবার কিছু ভার্মিন কম্পোস্ট করাচ্ছে, কিন্তু যেটা প্রফিটেবিলিটি। কিন্তু যদি আমরা বলি রিস্ক এবং রিসোর্স তারা আসলে কিভাবে ম্যানেজ করছেন, সেখানেও পলিটিক্যাল ইকোনমি আছে। বাজারের সাথে কানেক্টিভিটি যাদের আছে তারা ভালো করছে সেই সব অঞ্চল। যেসব অঞ্চলে ফান্ডিং বেশি আছে, এক সময় পলিটিক্যাল ইকোনমির একটা স্টাডি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর খান স্যারকে, সালিমুল হক স্যারকে, যে তিনি কিন্তু দিয়েছিলেন যে একটা পলিটিক্যাল ইকোনমি, এবং আমরা ওই স্টাডিটা পাবলিশও করতে পারিনি, যে কোন অঞ্চলে আসলে জলবায়ুর মানে ফান্ডিং কোন দিকে বেশি যায়, কোন সময়ে যায়, এরকম একটা বিষয় ছিল। এইখানে করতে যে আমরা আসলে দেখেছি যে বিভিন্ন কারণেই আসলে সব জায়গায় একইভাবে মার্কেটিং বা প্রকল্প এগুলি আসে না। যেমন আমরা সব জায়গায় বলি যে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, ডিসিমিনেশন, এগুলি সব জায়গায় বলি, কিন্তু সেটা শুধু আমরা দেখেছি হাওর রিজিয়নে খুবই কম আছে, এবং আমরা সাজেস্ট করছি কিন্তু হচ্ছে না। যার জন্য তারা সবসময় একটু ডিফারেন্ট, একদমই জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট, একদমই আইসোলেটেড, সেটা আবার তাদের মতো করে তাদের করার জন্য আমরা সাজেস্ট করেছি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস যেটা বলা হয়, যে সেটা আসলে হয় আম, বিভিন্ন কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে এই বিষয়গুলি হয়। অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি আবার ওই একই জিনিস পার্থক্য করতে যে হাওর ড্রট এবং যদি নর্থার্ন পার্ট বলি তাহলে অনেক অনেক কম। তো সেই জায়গাগুলি আসলে আমরা চিন্তা করি, এবং সাস্টেইনেবিলিটির দিক থেকে আমরা জানি না, এটা তো আর নেচার বেস সলিউশন না। BRI 28 মানে ভার্মিন কম্পোস্ট এগুলির কথা, হাইব্রিড পাম্পকিন বা এগুলির কথাই বলে যাচ্ছে। সুতরাং মানুষ যদি
তাদের লাইভলিহুড সাস্টেইনিং এর কথা বলে, কেউ কেউ বলছে হাঁস মুরগি পাগল পালনটাই হচ্ছে বা সবজি উৎপাদনটাই হচ্ছে আমার একমাত্র সাস্টেইনেবিলিটি। তো এরকম যদি তাদের মানসিক ভাবে তারা তৈরি হয়ে যান, বিশেষ করে হাওড় এলাকাতেই আমরা এটা দেখেছি। তো সেই জন্য আপনার সাথে আমি একদম কমপ্লিটলি একমত যে আমাদের আরো অনেক, আমি এই স্বল্প পরিসরে আনতে পারলাম না, যে যেহেতু আমাদের ক্লাসরুমে নিজেদেরকে আপডেট রাখতে হয়, সেজন্য আমরা নিয়মিত শিক্ষার্থীদের দিয়েও আমরা নিজেরাও করি এবং আমরা চেঞ্জেস গুলা দেখি, এবং আমরা এখনো একই রিকমেন্ডেশন 30 বছর ধরে দিয়ে যাচ্ছি, এমনও আছে। তো এখানে আমি থামছি, যদি আর কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ ডক্টর মাহবুবা নাসরিন। আমার মনে হয় আলোচনার অনেক বিষয় মানে সামনে চলে এসছে। যেরকম আমরা তো জানি যে আহ, জলবায়ুর সাথে নারীর একটা গভীরতর সম্পর্ক আছে, এবং জেন্ডার, শুধু নারী না, জেন্ডারের একটা বড় সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো কিন্তু ওনার লেখা, মানে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে চলে এসছে। আর কিন্তু আমার কাছে আরেকটু যদি ক্লিয়ার হতো, যেরকম উনি অনেকগুলো জায়গার কথা বলেছেন যেখানে বিভিন্ন রকম পলিসি নেওয়া হয়েছে, যেরকম বিআরআই, বিডি 28 এর কথা বলেছেন ইত্যাদি। কিন্তু আমরা এটাও জানি যে এই ধরনের ধান চাষগুলো কিন্তু আসলে প্রকৃতির জন্য প্রকৃতি বান্ধব সে অর্থে নয়। অন্যান্য যারা, বিশেষ করে যারা অ্যাগ্রো ইকোলজি নিয়ে যারা যারা কাজ করেন, তারা কিন্তু বলেন যে এই ধরনের রাসায়নিক নির্ভর ধানগুলো আসলে আহ, আহ, মানে মানুষের জনজীবনের জন্য যেরকম সেরকম প্রকৃতির জন্য সে অর্থে খুব একটা মানে তাদের পক্ষে অনুকূল নয়। তো এই বিষয়গুলো যদি আরেকটু আহ, ওনার উনি যদি আরেকটু হাইলাইট করেন তাহলে খুব ভালো হয়। আর একটা হচ্ছে যে এই ধরনের যেটা আমরা বলছি যে আপনার নেচার বেস সলিউশন কথা যখন আসছে, এই সলিউশন গুলো আসলে কিভাবে আহ, ইয়ে হবে, কি বলে, এই এই পদ্ধতিগুলো কিভাবে বাস্তবায়ন হবে, সেখানে কি ধরনের সহযোগিতা, কোন কোন আহ, মানে কাদের কাদের সহযোগিতাগুলো কিভাবে আসা দরকার, সেই জিনিসগুলোকেও যদি একটু আমরা সামনে তুলে ধরতে পারি, তাহলে হয়তো আরো এই বক্তব্যগুলো আরো অনেক বেশি শক্তিশালী হয়, কিংবা আরো যারা আমরা যারা কাজ করছি, আমরা যারা মাঠে কাজ করি, তাদেরকে আমরা হয়তো আরো অনেক সাজেশন দিতে পারি। তো আমি এইটুকুই বলবো। আর আমি ফ্লোর ওপেন করছি, যারা যারা কথা বলতে চান তারা তাদের এটাকে হাত তুলতে পারেন, অথবা তাদের আনমিউট করে আপনারা একজন একজন করে কথা বলতে পারেন। আমি আমি এখনো পর্যন্ত এই পেজে কাউকে আরো হাত দেখতে পাচ্ছি না। সেকেন্ড পেজে গিয়েও আমি কারোর হাত দেখতে পাচ্ছি না। তো আমি ওপেন করছি যে আহ, আপনারা যদি কেউ বলতে চান তাহলে আহ, ইয়ে করবেন, কি বলে, আনমিউট করে কথা বলতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, কিংবা কোনো মন্তব্য থাকলে সেটাও করতে পারেন। আমি একটু অধ্যাপক স্যার কি কিছু বলবেন? না, আমি কেউ কিছু বলছে না বলে হঠাৎ মনে ভালো হলো হয়। যে আমাদের একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ও জি। বিড়ি ধানের একটা কোন সংখ্যাটা মনে নেই কথা বলছিল। তো তোমাদের তো মনে আছে আমরা বিড়ি 33 নিয়ে রিভ গভীরভাবে কাজ করেছিল, এবং এর ফলে যদিও আমাদের কেউ কৃতিত্ব দেয় না, কিন্তু আমরা মনে করি আমাদের কৃতিত্ব দাবিদার যে আমরা উত্তরবঙ্গে মঙ্গা নিরসনে 33টা কাজে লাগিয়ে মোটামুটি প্রমাণ করেছি যে ঠিক মতন একটা প্রযুক্তি ব্যবহার করলে দেশের বড় অনেক সমস্যা দূর করা যায়। আমার মনে আছে আমরা 2008 সনে আমাদের কাছে বিড়ি থেকে এলো, বলল যে স্যার আমাদের একটা ধান আছে, এটা আমরা ফিল্ডে লাগাতে পারছি না, কারণ আমরা টেস্ট করে দেখেছি এটা প্রচুর সম্ভাবনাময়, বিশেষ করে অক্টোবর মাসে যখন মঙ্গা হয় সেই সময় এই ধানটা রোপণ করলে, মানে সেই সময়ের জন্য এটা খুব উপযোগী, কারণ এটা আগে রোপণ করা যায় এবং খুব কম সময়ের মধ্যে এটা কর্তনও করা যায়। তো আমরা এটা করতে পারছি না কারণ আমাদের এই রকম কোনো সামর্থ্য নেই। আপনারা যদি সাহায্য করেন একটা অঞ্চল ব্যাপী যদি আমরা করতে পারি, তখন মনে আছে আমি প্রায় 100 সায়েন্টিস্টকে নিয়ে
রংপুরে। তুমি ছিলে কি সুরাইয়া সেই সময়? যাই হোক, তুমি হয়তো ছিল, তুমি আনমিউট করনি। তো রংপুরে আলোচনা করে প্রায় দেশ বিদেশ অনেক জায়গার থেকে বিড়ি বাড়ি বিদেশের প্রচুর কৃষিবিদরা এসেছিলেন, এবং আমরা রিবের থেকে একটা বিরাট অঙ্ক ইন্স্যুরেন্স হিসাবে, মনে আছে আমি বলেছিলাম আমরা 11 লক্ষ টাকা ইন্স্যুরেন্স হিসেবে রাখবো, যদি এটা না হয়, পরীক্ষা সফল না হয়, তাহলে চাষিদের ক্ষতিপূরণটা আমরা ওই টাকা দিয়ে করতে পারবো। আমার মনে আছে তার পরের বছরে আমরা 2006 কি 7-এ, 6ই হবে, আমরা বিরাট একটা অঞ্চল জুড়ে ওই বিড়ি 33 লাগিয়েছিলাম জুন মাসে, মে জুনের মধ্যে, এবং অক্টোবর মাসে যখন হয়, মঙ্গা হয়, সেই সময় এটা কাটার উপযোগী হয়ে যায়। ফলে আমি গেছিলাম অক্টোবর মাসেই, যখন মঙ্গা পীড়িত, সব থেকে মঙ্গা পীড়িত একটা অঞ্চলে গিয়ে আমি উৎসব করেছিলাম, ধান কাটার উৎসব। এবং সেই সময় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার একটা ছিল, আমার লেখা খবরের কাগজে পড়ে সিদ্ধান্ত নিলেন পরের বছরে সারা উত্তরবঙ্গে যেখানেই মঙ্গা আছে বিড়ি 33 চাষ হবে, এবং সেই চাষের ফলে মঙ্গা একেবারে দূর হয়েছে, এটা কেউ খেয়াল করছে না। এবং সেই সময় সরকার ওই অবস্থানটা নিয়ে যে প্রমাণ করেছিল যে ঠিক সময় মতো ব্যবস্থা নিলে, প্রযুক্তি নিলে অনেক সমস্যারই সমাধান করা যায়। এটা যে শেয়ার করলাম যে আমাদের এই রকম যেখানেই সম্ভাবনা আছে, আমরা যদি যেসব প্রতিষ্ঠান এইসব ব্যাপার নিয়ে কাজ করি, দুর্যোগ নিয়ে, তারা যদি প্রয়োগের কথা ভেবে সহায়তা করার কথা ভাবতে পারি। ঠিক আছে মাহবুবা, অনেকদিন পরে তোমার সঙ্গে কোথায় দেখা হয়েছিল বলো তো? আপনার ওখানেই যেতাম আগে, জি, অফিসে। হ্যাঁ, আমার খুব মনে পড়ছে, কিন্তু ঠিক কোন। 2-3 বার দেখা হয়েছে, অনেক আগে অবশ্য। হুম। অনেকদিন যাওয়া হয় না, এই আচ্ছা, জন্য। গুড, ওয়েলকাম, আর অনেকদিন পরে এইখানে আমি তোমাকে। প্রেজেন্টেশন দেই, আগেও সেমিনারেই দেখেছেন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই সেমিনারেই জন্য আসে। দেখছি, হ্যাঁ সেই জি, জন্য। হ্যাঁ, এনিওয়ে, ভালো থেকো, খুব ভালো লাগলো তোমাকে অনেকদিন পর থ্যাংক ইউ দেখে। সো মাচ। সুরাইয়া। আমি আমি মোহাম্মদ আতিকুর রহমানকে দেখতে পাচ্ছি, উনি হাত তুলেছেন। আপনি বলুন, আপনি আনমিউট করে বলুন, আপনার পরিচয়টা একটু দেবেন। আপনার কথা শোনা যাচ্ছে না। মোহাম্মদ আতিকুর রহমান, আপনি আনমিউট করে বলুন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। কেউ শুনতে পাচ্ছেন? না, উনি মনে হয় আনমিউট করতে পারছে না মনে হয়। আতিক আমরা ভাই, আপনি না হলে প্রশ্নটা চ্যাটে টাইপ করে দিতে পারেন। শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি একটু চেষ্টা করতে থাকুন, যদি আপনি এটাকে ঠিক করতে পারেন আমরা অন্য কাউকে বলতে পারি। আমি মিস্টার জাহাঙ্গীর আলম খান ডাস্কো থেকে ওনাকে একটু আহ্বান জানাচ্ছি, কিংবা ডক্টর আশিক ইলাহি আছেন, কিংবা মোহাম্মদ গোলাম মাহবুব আছেন যিনি, আপনারা চাইলে আপনারা বলতে পারেন। শুভ অপরাহ্ন। আমি ডক্টর আশিক আলী বলছিলাম, ম্যাডাম। জি জি, বলুন। আপনার অসাধারণ আলোচনা। প্রথমেই ডক্টর মাহবুবা নাসরিন ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এক্ষেত্রে আমার ছোট্ট একটা কোয়েরি ছিল। আমি আসলে কোস্টাল বেল্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার পিএইচডি জার্নিতে। সেক্ষেত্রে আমি দেখেছি যে উইমেনদের হার্ডশিপ কত বেশি টু ম্যানেজ দেয়ার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, বিশেষ করে বাচ্চা লালন পালন, একই সাথে সংসারের প্রয়োজনীয় কাজ করা। এবং সব থেকে চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়েছে যে তাদের জন্য স্বাদু পানির ব্যবস্থা করা, বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হাউস হোল্ড নিড ওয়াটার। তো এই একই পরিস্থিতিতে আমাদের যে লবণাক্ততা শুরু হয়েছে ক্লাইমেট চেঞ্জের, বিশ্বব্যাপী এটার প্রভাব পড়ছে। এবং আমি দেখেছি আমার কাজে যে আমাদের কোস্টাল জোনের অবস্থা খুবই দুর্বিষহ।
সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট বা কোনো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা কোনো এনজিওর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা, কিভাবে আমাদের এই কোস্টাল জনপদকে আরো বেশি সহনশীল এবং আরো বেশি স্বনির্ভর করা যায়, এ সম্পর্কে যদি কোনো ধারণা দিতেন। হ্যাঁ, ডক্টর মাহবুবা নাসরিন, আপনি কি উত্তর দেবেন এটা? হ্যাঁ, আশিক, অনেক ধন্যবাদ ডক্টর আশিক। আসলে আপনার গবেষণাই হয়তো বের হয়ে আসছে, কিন্তু একটু আগেই যে আলোচনাগুলি হলো, প্রচুর প্রকল্প আছে। আমরা যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে একটা রিসার্চ করার অভিজ্ঞতা থেকে বলি যে সেখানে কিন্তু অনেক বেশি, অনেক টেকনোলজি যেটা হচ্ছে জেন্ডার ফ্রেন্ডলি এবং ইনক্লুসিভ। আবার বাংলাদেশ সরকারেরও অনেকগুলি প্রকল্প আছে যেখানে আপনার ক্লাইমেট ফ্রেন্ডলি বা ক্লাইমেট চেঞ্জের জন্য তাদের যে অ্যাডাপ্টেশন টেকনোলজিস এটার জন্য আছে। কিন্তু সবসময় আমরা একটা কথাই বলি যে আসলে আম, এটা প্রচুর নয়, প্রয়োজনের তুলনায় এটা পর্যাপ্ত নয়। এবং অ্যাডাপ্টেশন টেকনোলজিস গুলি যে কথা যেগুলি আমরা পাই, সেইটা আসলে কতটুকু সাস্টেনেবল সেটা কিন্তু এখনই বোঝা যাবে না। যদিও কেউ কেউ বলছে এটা সাস্টেনেবল, এটা লং। এবং আমি যেটা বললাম যে নেচার বেস সলিউশনে লার্জ স্কেলে শুধুমাত্র টিআরএম বা টাইডাল রিস্ক ম্যানেজমেন্ট এইটাকেই বলা হয়, এবং অ্যাফরেস্টেশন প্রোগ্রামকে। তার মানে এত ছোট 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 যে প্রকল্প নেওয়া হচ্ছে, হুম, সেই প্রকল্পগুলি আমরা সেফ পানি একটা মডেল দেখেছি, এরকম অনেকগুলি মডেল দেখেছি পানির ক্ষেত্রে বিশেষ করে। আসলেই সেখানে ওয়াটার ক্রাইসিস, কিন্তু এখনো যদি আমরা যাই, আমি বলবো যে এই বছরের এই মাঝামাঝি আর কিছু কয়েক মাস আগেই আমরা দেখলাম যে এখনো তো তারা বাস করছেন একদম বাঁধের উপরে, বেড়ি বাঁধের উপরে, বা একেবারে তার গ্রামটাই ওয়াশ হয়ে গেছে। সেখানে কিছু প্রকল্প আছে, যারা প্রকল্পের বেনিফিশিয়ারি তাদের জন্য বড় বড় ট্যাঙ্কিতে পানি দেয়া হচ্ছে, এবং তারা টেম্পোরারিলি থাকছেন, কিন্তু পানির ব্যবস্থা আছে সেখানে। কিন্তু আমাদের আরো প্রশ্ন জাগে মনে যে আমি যেখানে আমার পার্মানেন্ট সলিউশন না, সেখানে আসলে কত বড় বড় প্রকল্প নিতে পারি। তাহলে সেখানে হচ্ছে যে ডিজাস্টার রিস্ক রিডাকশনে গ্রামের মানুষ বা কমিউনিটির ভুক্তভোগী মানুষ তারা বলেন যে তাদের যাতে হাউস হোল্ড পর্যন্ত হোমস্টেতে পানি না উঠে, বা তারা যাতে আরেকটু উঁচু জায়গায় থাকতে পারেন, সেই জিনিসটার কথাই সবসময় বলে যান। অর্থাৎ তারা ওই সলিউশন গুলো চাচ্ছেন পার্মানেন্টলি, এটা তাদের অ্যাডাপ্টেশন না, এটা হচ্ছে আমাদের নিজস্ব যে মেকানিজমস আছে সেটা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যে যদি আমি সিনক্রোনাইজ করতে চাই, তাহলে ওই জিনিসগুলি আসলে আমাদের দেখতেই হবে যে এক্সিস্টিং যেই নেচার বেস সলিউশন, যেটাকে আমরা ইন্ডিজেনাস নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস বলি। আমাদের প্রধান আলোচক তিনি বলেছেন যে আমরা শুধু একই এলাকার কথা কেন বলি। তো সেই এলাকা ভিত্তিক যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের আম, যারা পাহাড়ের এবং সমতলের যারা আদিবাসী আছেন তাদেরও কিন্তু প্র্যাকটিসেস আলাদা। আমার আরেকটা গবেষণা আছে যে বন ও বনবাসীর জীবন সংগ্রাম। যত বয়স তত তিনি গাছের নাম বলতে পারতেছেন, যত বয়স তত তিনি অন্যান্য স্পেসিসের কথা বলতে পারছেন, কিন্তু আস্তে 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 এটি সংখ্যা কমে আসছে। তো এই যে ইন্ডিজিনাস নলেজ গুলি আমরা ধরে রাখার কথা বলি, যে কমিউনিটি বেসড বা সিবিডিআরএম যেটা রিস্ক ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই, তাহলে ইন্ডিজিনাস নলেজের আমি মনে করি যে বিকল্প নাই। আপনি যদি দেখেন যে আমাদের হাওর অঞ্চলে আগে তো নিশ্চয়ই প্রাকৃতিক বেষ্টনী ছিল, কি ছিল? আমি ওখানে যে জানতে পেরেছি, তারা বলছে কিশোরগঞ্জ এলাকায় বলতেছে যে আমাদের হচ্ছে ঢোলকলমি গাছ ছিল, কিন্তু এখন ফ্লাড প্রোটেকশন ওয়াল দিয়ে দিয়েছে, যার জন্য গাছগুলি আর নাই। এদিকে প্রজেক্টও নাই, ওয়াল ভেঙে যাচ্ছে, আমরা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আসলে আমাদের যেটা দোষ, আমরা যে একটু ইংরেজিতে লিখি এবং আমরা খুব বেশি ডিসেমিনেট করি না। গবেষণা ভিত্তিক বিষয়গুলি যদি আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি, ডক্টর শামসুল আলম যেরকম বললেন স্যার, যে আসলে আমরা যদি এটাকে ওন না করতে পারি, আমরা যদি ছড়িয়ে দিতে না পারি, তাহলে এই গ্যাপগুলি থেকেই যাবে। এবং রুরাল কমিউনিটি যাদেরকে আমরা মনে করি যে চ্যালেঞ্জের মধ্যে আছে, তাদের ওই চ্যালেঞ্জেস গুলি থাকবে। সুতরাং জিওগ্রাফিক্যাল স্পেসিফিক, জিও স্পেশাল বলে আমরা স্পেসিফিক প্রবলেমস গুলি আইডেন্টিফাই করে তারপরে যদি আমরা দেখি যে নেচার বেস সলিউশন সব জায়গায় আছে। সুনামগঞ্জের হাওর এলাকায়
যেই করস গাছ, সেগুলি তাদের প্রাকৃতিক মানে সাবমার্জিবল এমব্যাঙ্কমেন্ট ছিল, বাঁধ ছিল। এখন তো সেগুলি নেই, সব জায়গায় তো নাই, যার ফলে তাদের বন্যা সবসময় থাকবে, তারা সারা বছর পানির উপরে থাকেন, তারা পছন্দ করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখান থেকে কত বিখ্যাত বিখ্যাত গান বের হয়েছে, এখান থেকে সঙ্গীতের দিক থেকে আমরা মনে করি যে হাওর এঞ্চিল অনেক রিচ, কিন্তু তারা ওটার সাথে থেকে অভ্যস্ত। তারপরেও আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনকে দায়ী করি, আমরা দেখি যে এগুলি একটু আমরা যে ইউএনএফসিসির কথা, এটা সেটার কথা বলি, সেটা আসলে অনেক দিন ধরেই আমরা দেখি যে আমরা জলবায়ু পরিবর্তনের উপরে জোর দিচ্ছি, পরিবর্তন হচ্ছে, এই ডাইভারজেন্সে আমরা, কনভার্জেন্সে আমরা বিশ্বাস করি, কিন্তু তার ফলে যে টেকনোলজিগুলি দরকার, তার ফলে যে আম, কথাটা যেটা আমরা নেচার বেস বলি, যে আমাদের তো এত ফান্ডিং নাই, সুতরাং আমাদের প্রাকৃতিক ভাবে নিশ্চয়ই আমরা এক সময় আম, ইয়ে করতাম, টিকে থাকতাম, যেটা আমাদের গবেষণাও বলে। তো ওইটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে খুব বেশি বড় প্রকল্প লাগবে না, শুধুমাত্র অভিযোজন কৌশল, তাদের লোকায়ত জ্ঞান এবং তাদের কিছু সহায়তা, তাদের কেন্দ্রিক বা ওই জায়গায় যেই এলাকাতে যেই ধরনের সহায়তা দরকার, আমরা সেই ইম্পিরিক্যাল রিসার্চের মাধ্যমে, রিব সেতে সাধারণত অ্যাকশন রিসার্চ করে থাকে এবং অনেক অনেক গবেষণা আছে। সেটা যদি আমরা নদী ভাঙন এলাকার জন্য গবেষণা দেখি, আমরা যদি হাওর অঞ্চলের জন্য দেখি, আমরা যদি দেখি যে ফ্ল্যাট প্লেনের একরকম, আর আমাদের যে কি বলবো, যে আমাদের জলাবদ্ধতা এবং যে স্যালাইনিটি আছে বা লবণাক্ততা, তার জন্য আরেক রকম। এইভাবে আমরা বিভিন্ন যদি জিওগ্রাফিক্যাল অ্যান্ড মরফোলজিক্যাল ফিচার্স আমরা বলি, সেটা যদি আমরা ওইভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় স্থানীয় জনগণের যে জ্ঞান আছে সেটা আমরা, আপনারা জানেন যে পার্টিসিপেটরি মেথডে আমরা করতে পারি এবং করা দরকার, প্রয়োজন। অনেক ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম ডক্টর মাহবুব নাসরিনের কাছে, যে আসলে যে কথাগুলো আপনি বলছেন সেগুলো সম্ভব, কিন্তু আমরা যদি দেখি যে এই এই মানে বিষয়গুলো, এই যে জলাবদ্ধতা কেন হচ্ছে, তারপরে কেন এই ধরনের মানে প্ল্যাটফর্ম এরিয়া গুলো ক্রমাগত বাড়ছে, খরা কেন হচ্ছে, এর সঙ্গে যে জলবায়ুর যে সম্পর্ক, এই সম্পর্কটাকে যুক্ত করে এগুলোর পেছনে রুট কজ গুলো যদি আমরা আমাদের যদি একটু খোঁজার চেষ্টা করি, এবং যদি আমরা মানে নিড বেসড সলিউশনের কথা বলি, তাহলে এই রুট কজ গুলোকে মাথায় রেখে আমরা করি কিনা, যে রুট কজের মধ্যে আছে আপনার আমি যদি বলি জেন্ডারের পার্সপেক্টিভে প্যাট্রিয়ার্কি, আমরা যদি ক্লাসের কথা বলি, শ্রেণী শ্রেণী সম্পর্কের কথাটা যদি নিয়ে আসি, সেখানে যে ধনী গরিবের সম্পর্ক, এবং যে মানে আমাদের দেশীয় ভাবে একটা তো হচ্ছে গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থের ধনী গরিবের বৈষম্য একটা আছে গ্লোবালি, কিন্তু আমরা যদি দেশীয় প্রেক্ষাপটে দেখি, সেখানেও ধনী গরিবের কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটা একটা। প্লাস হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি কাঠামোর মধ্যে যে অসমতা আছে, কাঠামোর যে রাষ্ট্রীয় নীতি পলিসি মেকিং এ যে, কিংবা নেচার অফ দ্য স্টেটের জন্য যদি যদি দেখি আমরা, সেটার ক্ষেত্রে যে পলিসি লেভেলে যে বিষয়গুলোতে কারা প্রাধান্য পাচ্ছে, যদি আমরা এই মানে বৈশ্বিক পর্যায় থেকে অ্যাডাপ্টেশনের জন্য কিংবা লস অ্যান্ড ড্যামেজের জন্য যে ফান্ডগুলো আসে, সেই ফান্ডগুলো আসলে কাদের জন্য ব্যবহার হচ্ছে, কারা তার সুবিধা ভোগ করছে, এই জিনিস, এই রুট কজ গুলোকে যদি মানে সম্পৃক্ত যদি না করি, তাহলে কি আমরা কি এই নিড বেসড সলিউশন এই মেথড দিয়ে কি আমরা কতটুকু যেতে পারবো? এ ব্যাপারে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপা। আসলে আহ যে নেচার বেস সলিউশনটা তো আসছে ফান্ডেড প্রজেক্ট থেকেই, অনেক জায়গাতেই। আমরা শুধু ইন্ডিজেনাস নলেজ যে প্র্যাকটিসেস গুলি আছে সেটা এখন সেখানে আমরা ধরেন একটা ছোট্ট ছোট্ট প্রজেক্টে জেন্ডার ভিত্তিকে যদি বলি যে ফিমেলদেরকে দেয়া হচ্ছে, কিন্তু দেখা গেল সেটা যদি আমি লং টার্ম না করি তাহলে সমস্যা হচ্ছে। আচ্ছা। আমাদের শর্ট টার্ম প্রকল্পগুলি এবং মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বলি শর্ট টার্ম গুলি দেয়া হয়, যেটা আসলে নেচার বেস সলিউশনকে সাস্টেইন করতে পারছে না। হুম। তো আমরা গ্লোবাল প্রোটোকলের কথা যদি বলি যে আমাদের তো কমিটেড আছি দেখে আমরা কাজগুলি করছি, বিষয়টা আসলে ওইরকম না।
আমরা যদি ইউএনএফসিসি থেকে সেই 1992-তে, তারপরে কিয়োটো প্রোটোকল আমরা দিই, বাংলা প্যারিস কনকর্ড এগুলোর কথা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলি, এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যদি বলি, সেখানেও আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান দেখেছি। ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আবার ডিজাস্টার রিস্ক রিডাকশনের ক্ষেত্রে স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার, ন্যাশনাল প্ল্যান, এরকম আমাদের অনেক কিছুই আছে। পলিসি প্ল্যান সবকিছুই আছে, কিন্তু কমিউনিটির সাথে সেটা কিভাবে ফাংশন করতেছে এবং কমিউনিটির নলেজ গুলি আসলে কিভাবে নিচ্ছি এবং তারা কি চাচ্ছেন, আমরা বলি যে তাদের ভয়েস, সেটা আসলে কি চাচ্ছেন, সাস্টেন করতে চাচ্ছেন নাকি এটা তারা চাচ্ছেন না, বা এখান থেকে কোনো, যেমন আমাদের বাজেটারি অ্যালোকেশনটা এত কম থাকে যে পরবর্তীতে ওইটা আর সাস্টেইন করা তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ তারা, আমরা বেছেই নিই যে একেবারে হতদরিদ্র ল্যান্ডলেস এরকম হবে। কিন্তু আমি যদি তাদেরকে গ্রাজুয়েট করে দিই যে না, সে আস্তে আস্তে তার পক্ষে এটা চালানো সম্ভব, সেই জায়গাটা আমরা যাই না। আমরা এমন ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলি অনেক সময়, যেটাই আসলে প্রবলেমগুলি সলভ হয় না। অর্থাৎ আমি, আমরা চাচ্ছি যে এটার সলিউশনটা একরকম চাই, কিন্তু আমি সব সময় দেখাই আমার প্রজেক্টের এন্ড প্রোগ্রাম ইভ্যালুয়েশন, এগুলি দেখাই, ইম্প্যাক্ট দেখাই, যার ফলে কি হয় যে ইম্প্যাক্ট বেস গুলো অমনই হয় এবং অনেক সময় খুব সংক্ষেপ হয়ে যায়। তো যাই, যে জায়গায় আমরা সেন্দাইয়ের ফ্রেমওয়ার্ক অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন আছে আমাদের, সেখানে ক্লাইমেট চেঞ্জের ইস্যুটাও আলোচনা করা আছে, ডিজাস্টারে যারা কাজ করি, সেইটা কিন্তু 2030 পর্যন্ত, এই 30 পর্যন্ত এসডিজির সাথে মিল রেখে আমাদের করতে হয়, আবার এসএনদায়ের সাথে করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব যে একটা প্ল্যান আলাদা, সেই প্ল্যানটা আমরা কাকে কিভাবে বাস্তবায়ন করব ওইটাও আমাদের এখন দেখা প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যদি আমি একটা মেথোডলজিক্যাল ফ্রেমওয়ার্ক নিজেদের জন্য তৈরি করতে পারি, যেটা অল্প খরচে আমার নেচার, প্রকৃতিকে ব্যবহার করেই, পয়সা টাকা লাগবে না, কিন্তু তাদের নলেজ এনহ্যান্সমেন্টটা আমি করে দেবো এক জায়গার উদাহরণ নিয়ে আরেক জায়গায়, যদি আমরা ফিট করতে পারি এবং সেখানে তাদেরকে সাস্টেনেবলি করে দেওয়ার চেষ্টা করি, তাহলে মনে হয় কিছুটা হলেও সলিউশন আসবে। আমরা বলবো না যে একদম সলিউশন এসে যাবে। আচ্ছা, আমি দুটো হাত দেখেছিলাম, একটা হচ্ছে মোকাদ্দেম হোসেন, আমি এখন ওনাকে দেখতে পাচ্ছি না, আরেকজন আছে আ- আরিফ নির্ভয়। আমি তো আম- আমি আমি আহ, আমি হাত দেখাতে পারছি না, যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি কথা বলবো। আমি কে নাইম কে বলছি। বলছেন? আমি নাইম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমি আগে ওনাদের দুজনকে দিই যারা আগে হাত তুলেছিল, তারপরে আপনি বলেন, শিওর। তাতে কি আপনার, আপনি একটু অপেক্ষা করেন, ঠিক আছে? শিওর। আমি মোকাদ্দেম হোসেনকে বলছিলাম, উনি কি আছেন? না হলে আরিফ নির্ভয় আপনি বলুন। না, আমি আছি আপা। হুম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, মোকাদ্দেম বলুন। না, ঠিক আছে, অনেক ধন্যবাদ ডক্টর মাহবুব নাসরিনকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এটা একটা নতুন এরিয়া অফ নলেজ আমি বলবো। এখন জেন্ডার রেসপন্সিভ নেচার বেসড সলিউশনের ক্ষেত্রে আমাদের, আমার কোনো প্রশ্ন নাই, জাস্ট একটা সাজেশন থাকবে শুধুমাত্র। সেটি হলো যে আমাদের এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের যে মোস্ট ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অফ পিপল, দোজ হু আর হ্যাভিং দ্য ইন্ডিজিনাস নলেজ, লোকায়ত জ্ঞানের কথা আপনি যেটা বলেছেন, সেই সেই জায়গাটায় কিন্তু আসলে আমাদের অ্যাডাপ্টিভ ক্যাপাসিটি কিন্তু আমাদের আছে, ডিফারেন্ট সোশিওইকনমিক গ্রুপ, ইভেন ভালনারেবল গ্রুপ অফ পিপল, কারণ লিভিং উইথ নেচার এন্ড লিভিং উইথ ন্যাচারাল রিসোর্সেস, এখন যেহেতু জেন্ডার ইনইকুয়ালিটির কারণে আমাদের অ্যাক্সেস টু রিসোর্সের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে উইমেনদের জন্য। সেই জায়গাটা একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা পলিসি ইমপ্লিকেশনস এর একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিশেষ করে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এবং ফেয়ারলি inclusion of women in and access to this particular resource is very much needed. আর যে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রিসোর্সের কথা আপনি বলেছেন, লোকালাইজড এরিয়া অনুযায়ী ডিফারেন্সিয়েশন আছে, আমাদের রিজনাল ভেরিয়েশন আছে। চিটাং হিল ট্রাক্সে প্রচুর রিসোর্স আছে, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে উইমেনদের সেখানে অ্যাক্সেসিবিলিটি নাই। সেখানে কমার্শিয়াল প্ল্যান্টেশন স্কিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারণে আমরা দেখতে পাই যে হিউজ আমরা ন্যাচারাল শুনতে রিসোর্স পাচ্ছি থাকার না। পরেও সেখানে আচ্ছা, হ্যাঁ কোনো রকম বলুন। অ্যাক্সেসিবিলিটি থাকছে না। তো এই জায়গাগুলোতে যদি আমরা সেন্ট্রালি গভর্নমেন্ট পলিসির জন্য যদি আমরা যদি কনসালটেটিভ ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে সেটা দ্যাট উড বি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার মোকাদ্দেম হোসেন।
আমি এরপরে দিচ্ছি আরিফ নির্ভয়, তারপরে আরেকজন নাইম বোধহয় তুলেছিলেন হাত, তাকে আমি বলবো। মিস্টার আরিফ নির্ভয় বলুন। জি, হ্যাঁ, ধন্যবাদ। আরিফ নির্ভয়, আপনি আপনার আনমিউট করে আপনি বলুন। জি। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমি রিসেন্টলি ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন নিয়ে একটা রিসার্চ করেছি সাতক্ষীরা বেল্টে। তো ওইখানে কাজ করতে গিয়ে একটা যে ফাইন্ডিংস আসলে এসছে যে আমাদের কোস্টাল বেল্টের মানুষজন কিন্তু সুন্দরবন কেন্দ্রিক যে রিসোর্স গুলো আছে সেটার উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট। সো ক্লাইমেট চেঞ্জের ফলে সেই রিসোর্স গুলা কমে যাচ্ছে, এবং রিসেন্টলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে দস্যুতা আবার বেড়েছে। সো যার কারণে কিন্তু ওই বেল্টের মানুষজনের যে লাইভলিহুডে একটা বড় ইম্প্যাক্ট পড়ছে, এবং এটার ইমপ্লিকেশন আবার আসছে কোথায়, যে ওখানে জেন্ডার বেস ভায়োলেন্স গুলো আবার একটু বেশি বেড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে ফাইন্ডিংস গুলো আছে, বা এই জায়গাতে আসলে গভর্নমেন্টের পলিসি লেভেল বলি বা ল এনফোর্সমেন্টের জায়গা থেকে বলি, আহ আমরা কিন্তু দৃশ্যমান ওরকম কোনো ইনিশিয়েটিভ দেখতে পাচ্ছি না। এবং আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে সেটাও যে আমরা আসলে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছি, সেই সুযোগটাও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে কম আছে। সেক্ষেত্রে আসলে আমরা যারা ইয়ং রিসার্চার আছি তারা আসলে কিভাবে এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারি, সেটা নিয়ে যদি একটু বলবেন। মাহবুবা, আপনি কি উত্তর দেবেন? হ্যাঁ, এটার উত্তর মনে হয় সবাই দিতে পারবে যে ইয়াং রিসার্চারদের আমি বলি যে আসলে আমরা সবাই যারা গবেষণা করি সবাই ইয়াং আসলে, কারণ আমি প্রতিদিনই নতুন কিছু শিখি। এটা একটা বলি যে এভরিডে আমি নতুন কিছু শিখি। তো আমাদের দেশে যে সমস্যাটা সেটা হচ্ছে যে গবেষক যারা সত্যিকারের তাদের কিন্তু কি বলবো অর্থনৈতিক দৈন্যতা থাকে। কারণ তারা যে কাজটা করতে চাচ্ছেন ওটা কিন্তু ব্যাপক আকারে করতে পারেন না, অনেক সময় প্রতিযোগিতামূলক থাকে। কিন্তু আমি আবার অ্যাকশন রিসার্চের কথাই বলবো, যে স্মল ইজ বিউটিফুল। একই জিনিস আপনি বিভিন্ন জায়গায় একই ইনস্ট্রুমেন্ট একই যে স্টাডি মেটেরিয়ালস আছে এটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলি করা যায়। করলে আপনি যদি একটু লঙ্গিচুডিনাল স্টাডি করতে পারেন তাহলে কিন্তু এই বিষয়টা বোঝা যাবে। অর্থাৎ আজকে যিনি ভলান্টারিলি কাজ করছেন কালকেই তিনি একজন প্রফেশনাল হয়ে যাচ্ছেন। তো এই জায়গাগুলি যদি আমরা ওভাবে দেখি তাহলে আমি জানি, আমরা এখনো কিন্তু জানি না যে কোনটা আসলে সত্যিকার অর্থে নেচার বেস সলিউশন। এবং যারা নেচারের উপরে নির্ভর করে থাকতেন সুন্দরবনে, আপনারা জানেন যে ওখানে কিন্তু এখন ন্যাচারাল ফরেস্ট মানে ঝড় হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা ঢুকতে পারছে না। বাওয়ালি মাওয়ালি এই যে স্পেশাল অকুপেশনাল গ্রুপ ছিলেন তারা কিন্তু আর আগের মতো নেই, তাদের অন্য কাজ করতে হচ্ছে। এই অল্টারনেটিভ লাইভলিহুড কিন্তু তাদের জন্যই, কারণ তাদের লাইভলিহুড নাই। আরো একজন আমার সাথে পিএইচডি করেছেন দেশের বাইরেই, উনি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে স্যালাইনিটি যেদিকে সেদিকে লাইভলিহুড কম আছে, আবার একটু কম সেদিকে বেশি আছে। এবং সুন্দরবনের কমপ্লিটলি তারা ওই গোলপাতা সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, তারপরে এখন যেমন ঝড় গত 12 বছর বা তারও বেশি হবে, যে ঝড়ের পরে আগে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওই লোকাল কমিউনিটিকে যেতে দেয়া হতো, এখন কিন্তু দেয়া হয় না। ন্যাচারালি ওইটা ফরেস্ট আবার ক্লিন হবে, ন্যাচারালি ওইগুলি আসলে ম্যানিউর বা সার হিসেবে কাজ করবে। তো যার জন্য তাদের কিন্তু একেবারে সাম অফ দ্য প্রফেশনস আর অলরেডি ইন দ্য ভার্জ অফ এক্সটিংশনস, তাদের তো নাই আসলে। এখন পারমিশন তো সবাই পায় না, আপনারা এখানেও পলিটিক্যাল ইকোনমি খুঁজতে হবে যে আমরা বন খেকো কত কত শব্দ ব্যবহার করি, যে ওদেরকে বন্ধ করে দিয়েছে অকুপেশনাল গ্রুপ কিন্তু নিজেরা আবার ফরেস্ট ক্লিয়ার করছে। তো এই জায়গাগুলি যদি আমরা আসলে গবেষক, এবং আমি বারবারই মিডিয়ার কথা বলি শক্তিশালী অনেক কিছুর ব্যাপারে, কিন্তু সেভাবে যদি আসলে আমরা ইতিবাচক দিকগুলি গবেষণা করে আর অন্যভাবে কমিউনিটির সাথে কথা বলে বের করে আনতে পারি। এবং তাদের জন্য আসলে আমাদের এখন সমাধান দরকার, তাদের নলেজ নিয়ে এই সমাধানটা দরকার। এবং এটা ইয়াংরা, আমরা তো আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বললাম যে বারবার এক কথা বলতে বলতে আর মনে হয় যে টায়ার্ড হয়ে গেছি আমরা। তারপরে আমি দেখি যে অনেক পরিবর্তন দেখি, যে পরিবর্তন যে হয়নি তা না। আগে এখন অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও পভার্টি বেড়ে যাচ্ছে। পভার্টি ব্যালেন্স ইমব্যালেন্সটা সেই স্ট্র্যাটিফিকেশনটার জায়গাটা তো আমরা আসলে ভারসাম্য আনতে পারিনি।
তো এই যে অল্টারনেটিভ লাইভলিহুডের কোনো আসলে বিকল্প নাই, যার জন্য প্রচুর গবেষণা দরকার, সায়েন্টিফিক গবেষণা। আমি হয়তো সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বলি, একজন কাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকে বলেন, কর্ডন অ্যাপ্রোচ দিয়ে সমাধান হয় না, এটা আমরা অনেক দিন ধরে বলছি, কিন্তু আমরা ধমক খেয়েছি অনেক মানুষের। তো সেই দিন তো শেষ, পোল্ডারের বাইরে যারা থাকে তাদের খুবই খারাপ অবস্থা, পোল্ডারের ভিতরে যদি ক্লায়েন্ট থাকে তাদের তাদের মোটামুটি ভালো অবস্থা ছিল, এখন আর নাই। তো এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে। আমার মনে হয় রবিউল আলম সাহেব আরো বেশি বলতে পারবেন। হ্যাঁ, আমি একটু রবিউল আলম আহ, স্যারকেই বলছি যে আপনি একটু কিছু বলুন, ম্যাডাম, ওই যে তারপরে জাহাঙ্গীর ভাই তার মনে হয় হাত তুলছিল, হ্যাঁ, জাহাঙ্গীর ভাই একটু বলে জাহাঙ্গীর নি, ভাইকে তারপরে দেব। আমি একটু বলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জাহাঙ্গীর ভাই বলতে দেবো আগে, তার আগে একজন হ্যাঁ, ছিল উনি নাইম, বলুন। নাইম বলে একজন কথা বলতে চেয়েছিল। উনি কি আছেন? সরি, আমি একটু মানে প্রায়োরিটিটাকে যারা যারা আগে হাত তুলেছিলেন তাদেরকে দিতে চাচ্ছি। জি আমি আছি। ঠিক, তো আপনি একটু বলুন, জি সংক্ষেপে আমি বলুন, আছি। তারপরে আমি হ্যাঁ, জাহাঙ্গীর আলম খানকে দেব, তারপরে আমি কাজী রবিউল স্যারকে দেব কিছু উত্তর দেওয়ার জন্য। জি মাহবুবা। বলুন। জি আমাকে শুনতে পাচ্ছেন? আমি হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে জি, মাহবুবা শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, বলুন। নাসরিন ম্যাডাম তো সবসময় খুব সুন্দরভাবে কথা বলেন এবং গুছিয়ে কথা বলেন, এবং উনি আমাদেরকে অনেক হোপ দিচ্ছেন। এবং যারা যেটা উনি ওনার বক্তব্যে এবং রবিউল আলম সাহেবেরও যে বক্তব্যে এসছে যে ইনফ্যাক্ট অনেকগুলা রিসার্চ ইতিমধ্যে কন্ডাক্ট করা হয়েছে স্পেশালি জেন্ডার বেসড সলিউশনে। এবং অ্যাকচুয়ালি রবিউল আলম স্যার যেটা বলতে চাচ্ছিলেন যে এরিয়া ভিত্তিক ইনফ্যাক্ট সলিউশন গুলা আবার চেঞ্জ হচ্ছে, মানে এক এক জায়গার যে কোস্টাল বেল্টে যেরকম হবে ওই একই সলিউশন অন্য জায়গাতে হবে না। তো এখানে এরিয়া ভিত্তিক ক্লাইমেটের এফেক্টও বিভিন্ন রকমের হয়ে থাকে। তা আমার অ্যাকচুয়ালি মানে একটু ছিল যে আমরা যখনই কোনো রিসার্চ নতুন ভাবে করতে মানুষজন উদ্যোগ নিচ্ছে তখন, বা আমরা যে এই ইনিশিয়েটিভ গুলো দেখছি, তখন দেখা যাচ্ছে যে এই বিষয়ে অনেকগুলা রিসার্চ করা হয়েছে। এবং হয় কি যে রিসার্চের ব্যাপারে যে রিসার্চারদের যে ফান্ডের অভাব থাকে, এবং সে সম্পূর্ণভাবে কমপ্লিট বা একটা মানে বেস্ট আউটপুট সহ বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সহ কখনো মানে এই প্রজেক্টটা দাঁড়ায় না। মানে এটা হাফ ওয়ে বোধ হয় অনেক জায়গাতেই থেকে যায়। তা এখন হলো কি যে এত সুন্দর সুন্দর সলিউশন আসে, এবং আমরা যখন দেখতে যাই যে এত একই বিষয়ে এত রিসার্চ হয়েছে, এখন এইগুলা এইগুলা অ্যাকাউন্টেবিলিটি এবং এটার যে অথরিটি, এটা কি আমরা সোজাসুজি বলবো যে এটা কি দুর্যোগ মন্ত্রণালয়ের ইনিশিয়েটিভ নেওয়া উচিত নাকি একাডেমিয়াদের নেওয়া উচিত? মানে এটার একটা ব্যাংক তৈরি করা, যে 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 বিষয়ে এইটা হলো আউটকাম কি হলো, এবং আলটিমেটলি যেটা রবি একটা বলছিলেন যে বিয়া, যে একটা ধানের ব্যাপারে যে 33 যেটা এবং এটা একটা সাকসেস এসছিল, কিন্তু সাকসেসটা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে বার করেছে তাদেরকে আমরা ক্রেডিট না দিয়ে বরঞ্চ সরকারি দপ্তর তারা যারা পরবর্তীতে ইনিশিয়েটিভ নিয়েছে তাদেরকে আমরা মানে করছি। মানে কাকে ক্রেডিট দিচ্ছি সেটা বড় কথা নয়, বাট বাট রিসার্চ করে যারা বার করলেন এবং এটা সাকসেস হলো, এটা তো আমাদের একটা ইতিহাস। এই ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে, এটাকে সাস্টেনেবল করার জন্য তা একটা ব্যাংক দরকার বা একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার, যেখানে রিসার্চ ওয়ার্কগুলোর আউটকাম সহ থাকবে, সো দ্যাট আমরা আবার ব্যাক করে যে নতুন ভাবে যেন রিসার্চ না করি, আগে সামনের দিকে রিসার্চ করতে থাকি। এবং এর প্রত্যেকটারই গ্রহণযোগ্যতা হয় সরকার এটাকে নাল অ্যান্ড ভয়েড করবে বা আরো ফার্দার রিসার্চ বলবে, না না হলে স্টপ করে কিছু না কিছু একটা আউটকাম, মানে একটা পরিণতি দেখতে চাই আমরা। তো এরকম ধরনের অথরিটি বা এটা কারা হতে পারে, এবং এটা এটা কি দরকার যে আরেকটা রিসার্চ হওয়া দরকার যে রিসার্চের আউটকাম গুলাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বা অ্যাকাউন্টেবিলিটিতে নিয়ে আসতে পারি। তা এটা আপনার কাছে একটু প্রশ্নটা ছিল যে হাউ ডু ইউ ভিউ ইট। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আহ, আমি বলবো যে মাহবুবা নাসরিন অথবা কাজী রবিউল আলম স্যার, ওনারাও দুজনেই প্রশ্নের উত্তর দিতে পারেন। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল নাইম, রিটায়ার্ড আপনি। আমি আগে তো দেখতে পাইনি আপনার নামটা, এখন দেখে পুরোটা বললাম। আমি এখন মিস্টার জাহাঙ্গীর আলম খান রাষ্ট্রপতি যিনি আছেন তাকে একটু বলছি যাতে আপনি একটু বলেন আপনার যদি কোনো বক্তব্য থাকে, তারপরে আমরা ওনাদের কাছে ফিরে যাব আবার। তারপরে আর যে যদি যারা কেউ কথা বলতে চান আপনারা প্লিজ হাত তুলবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে প্রশ্ন কথা বল মানে তাদেরকে ফ্লোর দিতে।
জি বলুন। ধন্যবাদ মিস্টার আপা। জি। আহ, আমি জাহাঙ্গীর আলম খান বলছি ডাস্কো রাজশাহী থেকে। গত 25শে আগস্ট গভর্নমেন্ট কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে। এই ডিক্লারেশন অনুযায়ী আহ, উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটা এলাকাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। এখন উত্তরাঞ্চলের সংকট হচ্ছে আপনার, আমরা যখনই ক্লাইমেট চেঞ্জের সংকটের দেখি, দক্ষিণাঞ্চলের এক রকমের সংকট। সেখানে পানিতে আছে প্রচুর পানি, লবণাক্ততা, হাওরে প্রচুর পানি আছে, যে পানির জন্যই আসলে সেখানে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একইভাবে উত্তরাঞ্চলে হচ্ছে, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে বা বরেন্দ্র ভূমিতে দেখা যাচ্ছে যে আপনার চরম পানির সংকট। এবং এই চরম পানির সংকটে আজকের যে ইস্যুটা আমাদের আলোচনা, সেটা হচ্ছে ন্যাচার বেসড সলিউশন এবং নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সবাই জানি যে পানি সংগ্রহ থেকে শুরু করে পানির সাথে যত কাজ সম্পৃক্ত, সবচেয়ে বেশি তার সাথে সম্পৃক্ত থাকেন নারীরা। যার ফলে এখন সরকার এটাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে, মানে এর অনেক এলাকাতেই আপনার এই মুহূর্তে পানি নাই। একটা ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে, আমরা হয়তো অনেক জায়গা থেকে খেয়াল করছি না। পানির অভাবে অনেক এলাকা আপনার, আহ, যেখানে আগে 3 ফসল হতো, 2 ফসল হতো, যেহেতু পানি নাই সেখানে এখন ফসল বন্ধ করে দিয়ে কৃষকরা বা বড় কৃষকরা করছে কি, ফল বাগান করছে ফসলের পরিবর্তে। ফল বাগান করাতে আপনি আপনারা জেনে থাকবেন যে উত্তরাঞ্চলে সমতলে বিপুল পরিমাণ আদিবাসী বাস করে। আদিবাসীরা কিন্তু ফসলের সাথে, যে কোনো কাজের সাথে তারা খুবই ওতপ্রোতভাবে জড়িত। যখন ফল বাগান হয়ে যাচ্ছে, আমরা অনেকেই খুব ইদানিং দেখবেন অনেক জায়গায় দেখা যায় যারা নওগাঁবাসী তারা বলছে যে তারা নওগাঁকে এখন আমের রাজধানী বলতে হবে। আগে রাজশাহী আলারা বলতো তারা আমের রাজধানী, কিংবা চাপাই আলারা বলতো যে আমরা আমের রাজধানী। ব্যাপারটা সেখানে নয়, রাজধানী বলি বা না বলি, হয়তো এক গ্রুপ খুব আনন্দের আতিশয্যে আছেন যে আমার এলাকাকে ঘোষণা করা হোক। পাশাপাশি যখনই, যেমন ধরেন আজ থেকে 10 বছর আগে নওগাঁতে 5,000 হেক্টরও আম বাগান ছিল না। এখন এবছর আপনি কৃষি বিভাগে খোঁজ নেবেন, 47,000 হেক্টর আম বাগান। এখন এই 47,000 হেক্টরে আম বাগানে ম্যাক্সিমাম আদিবাসীরা, বিশেষ করে আদিবাসী নারী পুরুষ তারা উভয়ে কাজ করে, তারা কিন্তু তাদের কাজ হারিয়ে ফেলেছে। তারা ধানের সাথে সম্পৃক্ত ছিল। শুধু ধানের সাথে নয়, ধান কিন্তু শুধুমাত্র চাল না, দেখেন, তাহলে যখন ধান বন্ধ হয়ে যাচ্ছে, ধান চাষ আবাদ বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের ফুড সিকিউরিটির জন্য আশঙ্কাজনক একটা বিষয়। শুধু কি তাই, আমি যখন ধান উৎপাদন বন্ধ করে দিচ্ছি, তখন সেখানে খেয়াল করতে হবে যে ধান থেকে আমার গবাদি পশুর জন্য একটা বড় খাবারের ব্যবস্থা হয়, ধানের স্ট্র থেকে আসে, সেটা পাচ্ছি না। আমার পোলট্রি পোলট্রি সেক্টর বা ডেইরি সেক্টর, ধানের যে অবশিষ্ট অংশ, ইভেন এনার্জি সেক্টরও আপনার ধানের ফসল থেকে আসছে, ফল থেকে নয়। ফলে এত বড় বড় ঘটনা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ঘটে যাচ্ছে, এ তো আছেই। এরপরে হচ্ছে যে আপনি যে চাইলেই, অনেক এলাকা আছে আপনি চাইলেই একটা মেয়ে পানি পাচ্ছে না, তখন তাকে পানি আনতে যেতে হয় 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1 কিলোমিটার দূরে। এখন এক দিনের বেলা না হয় পারে, একটা মেয়ে যদি সন্ধ্যার সময় পানি আনতে যায়, তাহলে কিন্তু সে থ্রেটে পড়ে যায়, চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। বিভিন্ন রকমের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো ঘটছে উত্তরাঞ্চলে। যার ফলে যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছেন বা অ্যাডাপ্টেশন নিয়ে কাজ করছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে উত্তরকে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলকে একটু বিশেষভাবে নজর দেবার জন্য। যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন, পাশাপাশি গভর্নমেন্টকেই এবং যারা গবেষণা করছেন তাদেরকে কিছু উদ্যোগ নিতে হবে, যে তাহলে এটা যদি পানি সংকটাপন্ন এলাকা গভর্নমেন্ট ঘোষণাই করলো, এই সংকট থেকে আমাদের উত্তরণের সম্ভাব্য উপায় কি কি থাকতে পারে। বিশেষ করে গবেষকদের উল্লেখযোগ্য ভূমিকা এখানে থাকা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জাহাঙ্গীর আলম খান। আমি এখন একটু অধ্যাপক কাজী রবিউল আলম স্যারের কাছে যাচ্ছি, উনি যদি উত্তর দেন, তারপরে মাহবুবা নাসরিনকেও রিকোয়েস্ট করবো যদি উনি উত্তর দেন। ধন্যবাদ তারপরে ম্যাডামকে। আমি আবার আবার প্রশ্নে আসবো। জি আবার একটু সুযোগ করো। ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। আবার একটু ইয়ে করে যাবে। এখন একটা জায়গা আমরা যেটা দেখি আর কি, যে আমার যেটা মনে হয়
বা ম্যাডামও যেটা বারবার বলছিলেন যে আমরা যে নেচার বেস সলিউশনের কথা বলছি এগুলো সাস্টেনেবল কিনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে আসলে এটা সাস্টেনেবল কিনা। এখন ধরেন যে আমরা আমরা যে প্রজেক্ট গুলোর যে নেচার গুলো দেখি, হয়তো সেটা ম্যাক্সিমাম 2 বছর 3 বছর, ম্যাক্সিমাম তার বেশি হলে হয়তো 5 বছর বা তারও শর্ট টার্মে হয়। এখন সেইটার একটা সাস্টেনেবিলিটি প্রশ্নটা খুব বড় ধরনের সংকট হয়ে আমাদের দাঁড়ায়। এবং সেই জায়গা থেকে আরেকটা জায়গায় সংকট হয়, সেটা হচ্ছে যে আমাদের যে এই এনজিও ভিত্তিক বা আমরা এনজিও ভিত্তিক যে কার্যক্রমগুলো আমরা করি বা করা হয়, সেইটার মানে একটা ডিউরেশন থাকে এবং সেটা যখন শেষ হয়ে যায় সেটা সাস্টেনেবিলিটিটা একটা প্রশ্নের সম্মুখীন পড়ে। ফলে আমার যেটা মনে হয় যে যে এই যে আমরা যে নেচার বেস সলিউশনই বলি বা যে ধরনের এনজিও ইনিশিয়েটিভ বলি বা লোকাল বেস সলিউশনের কথা বলি কিংবা ইন্ডিজিনাস নলেজ বেস যেভাবে আমরা বলি না কেন, যে টার্মে বলি না কেন, এইটাকে সাস্টেনেবল করতে গেলে আসলে আমাদের যে স্ট্রাকচারাল যে এন্টিটি আছে, দ্যাট মিনস আমাদের রাষ্ট্র এবং তার যে পলিসি বা সেই জায়গাগুলো তারা কিভাবে সেটাকে গুরুত্ব দিচ্ছে, সেই বোঝাবুঝিটা বা সেই সেই জায়গাটা অ্যাডভোকেসি জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলতে পারি যে হ্যাঁ, অধ্যাপক রবিউল আলম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। তার হ্যাঁ, মনে হয় কাজী। ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। ওকে, ঠিক আছে, যদি আপনি পরে আবার যুক্ত হতে পারেন তখন আপনি বলবেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মাহবুবাকে বলছি, আমরা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব আমাদের ওয়েবিনার। তো এরপরে মাহবুবা, কি আপনি কি বলবেন ওই জাহাঙ্গীর আলম খান যে বিষয়টা বলেছিলেন, কিংবা ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার নাইম যে কথাগুলি বলেছিলেন, তার কোনো উত্তর যদি আপনি বলতে চান? হ্যাঁ, উত্তর আমার মনে হয় দিয়ে দিয়েছেন। সেই একই কথাই আমরা বলবো যে আমরা যে সলিউশন গুলা দেখি বা সেটা আসলে কতটুকু সাস্টেনেবল, এটা আমারও এটাই প্রশ্ন ছিল। খুব লং টার্ম না দেখতে পারলে আমরা আসলে দেখতে পারি না সাস্টেনেবিলিটি দেখার জন্য। বহুদিন ধরে যদি আপাত দৃষ্টিতে কোনো একটা ইন্টারিম পিরিয়ডে বা কোনো একটা ইভালুয়েশন স্টেজে মনে হয় যে না, এখান থেকে আমরা তো আসলে লাইভলিহুডের কথাই চিন্তা করি, আমরা নেচার বা প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে কিনা, সেটা কতটুকু আসলে প্রকৃতিকে রক্ষা করছে, সেই চিন্তাটা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে প্রচুর প্রকল্প না নিয়ে সাকসেসফুল কয়েকটা যদি আমরা নিতে পারি, যে এটা সার্থকতা আছে এবং এটা অন্যান্য জায়গায় বিশেষ করে এক এক অঞ্চলে, যেমন পানির শূন্যতাটা, তো পানির কথা আমরা শুধু বলতাম লবণাক্ততা, কিন্তু এখন তো পানি নাই, পানির লেয়ার অনেক বছর ধরে কিন্তু বারিন্দ অঞ্চলে কমে যাচ্ছে আমরা জানি, নর্দার্ন পার্টে কমে যাচ্ছে। এবং অনেক প্রকল্প নেওয়া হয়েছে, যেমন আহ বড় বড় টিউবওয়েলের মানে একটা করে টিউবওয়েল অনেক গভীরে দিয়ে সেই নলকূপ থেকে আবার অনেকগুলি লাইন নিয়ে অন্যান্য জায়গায় যাতে পানি যায়, পানি তুলতে পারে, সেটা করা হয়েছে। সেই প্রজেক্টটা একেবারেই ফেল, অর্থাৎ আমি এক জায়গায় ছিলাম, এখন আমি সব জায়গায় চলে যাচ্ছি। কিন্তু সেখানে যদি আমরা নেচার বেস একটা সলিউশন দেখেছি যে বৃষ্টির পানিটাকে তারা ধরে রাখার জন্য যথেষ্ট রিজার্ভয়ার আছে কিনা, এবং বৃষ্টির পানি কিন্তু দক্ষিণাঞ্চলে ব্যবহার করা হয়, তারা খাচ্ছেন, সেটা কতটুকু আমাদের স্বাস্থ্যসম্মত সেটাও তো আসলে দেখতে হবে। তো এই জায়গাগুলো আমাদের টেকনোলজি সলিউশন এগুলি আসলে দেখতে হবে। পানি শূন্যতাটা অবশ্যই জেন্ডার ভ্যারিয়েশন আছে। ধন্যবাদ। আমি কাজী রবিউল আলম স্যারকে দেখতে পাচ্ছি, আপনি কি যদি আপনার অসমাপ্ত স্যার একটু যদি বক্তব্যটা বলে বলতে পারেন। সেই জায়গা থেকে যেটা মনে হয় যে ম্যাডাম, আমরা আমাদের যারা কর্তব্যক্তি আছে মানে পলিসি লেভেলে কিংবা তার যারা যাদেরকে আমরা দেখি, আমি খুব মোটা দাগে বলবো যে এটা প্রচন্ড টেকনোসেন্ট্রিক তারা হয়ে আছে। যে জ্ঞান, এইটা যে জ্ঞান, এই ভাবনাটা তো তার সেখানে পরিবর্তনটা হতে হবে। আমি যদি ধরেন প্র্যাকটিক্যাল লেভেলে উদাহরণ দিই, আপনি যদি একজন রেসপেক্ট বলছি,
ওনার কাছে প্রধান উদ্দেশ্যটা কি? উনি যেটা চান যে হচ্ছে ধরেন যে তার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ছে, কত একর ধান উৎপন্ন হলো, কত একর, যে যেই প্রভাবটা আমরা দেখি যে ধরেন বাইন ট্র্যাককে আমরা যখন 3 ফসলে গেলাম, 3 ফসলে যখন গেছি তখন কিন্তু এটা এই সাফল্যতার গান আমরা গাইছি, মানে এটা আমরা কিন্তু এটাকে ফলো করে প্রশ্ন করছি যে আমরা 3 ফসলে যেতে পারছি, গ্রিন হয়েছে বা আপনি গ্রিন রিভলিউশনে গেছে এবং এটাতে মানুষকে বাঁচাতে পারছি। কিন্তু এটার যে লং টার্ম কনসিকুয়েন্স, সোশ্যাল কনসিকুয়েন্স, যে কনসিকুয়েন্স, সেই জায়গাটার ভাবনাটা খুব জরুরি, এবং এই ভাবনাটা তখনই আমরা নিয়ে আসতে পারবো যদি তার যে মানে সে ইন্ডিজিনাস নলেজকে কিভাবে দেখছে, তা এই মানুষগুলো কিভাবে দেখছে ইন্ডিজিনাস নলেজকে, সেই ভাবনাটা যদি রাষ্ট্রের কিংবা যারা পলিসি মেকিং আছে বা যারা তার মানে ধরেন ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেলে যে কৃষি কর্মকর্তা বা যারা আরো আনুষ্ঠানিক যে ব্যক্তিরা আছেন, তাদের ভাবনাকে যদি আপনি চেঞ্জ না করতে পারি আমরা, ফলে এই স্ট্রাকচার যদি না হয়, নলেজ প্রোডাকশনের যে ধরো নলেজ সে সে কিভাবে ইন্ডিপেন্ডেন্স পাবে, এবং এটা খুবই ধরেন যে দীর্ঘদিন রিলেটেড এটা আছে। এখন আমরা অ্যাডভান্টেজ দেখাচ্ছি, কিন্তু রাষ্ট্র বা স্ট্রাকচার যদি এর গুরুত্বটা না বোঝে, ফলে এটা কিন্তু সাস্টেনেবিলিটি আপনি পাবেন না। আজকে হয়তো একটা সমাধান আসবে, একটু নারীরা তাদের মতো করে হয়তো কোপিং করছে একবারে বেঁচে থাকার তাগিদে, কিন্তু সেটা আপনি লং টার্মে বা লং স্কেলে নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে যদি সেটা ওই স্ট্রাকচারাল চিন্তাটার মধ্যে পরিবর্তন না আসে। এইটা একটা বিষয়। ফলে ওই জায়গায় শুধু আমরা দেখি যে এবং আপনি আবারও বলতেছি যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আপনি যত জায়গায় অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে আমরা সামাজিক বিজ্ঞানী ফেস করতে যাই, আমাকে আমরা খুবই নেগলেক্টেড হই। নেগলেক্টেড আপনার আপনি তো টেকনিক্যাল লোক না, মানে নদী নদী শাসনের জ্ঞান তো আপনার নাই। ফলে এই যে সংকটটা আছে, দ্যাট মিনস আপনার মানে নলেজ যে প্রোডাকশন, এই যে নলেজ প্রোডাকশনের ক্ষেত্রে বা যেভাবে আমি ইন্ডিয়ান নলেজকে দেখছি, সেই অ্যাটিচিউড যেটা আছে রাষ্ট্রের বা কর্তব্য যেটা আছে একবারে লোকাল লেভেল পর্যন্ত, তাদের যদি এটা চেঞ্জ না আসে, ফলে যেটা হবে যে যে সংকটগুলো আমরা বারিন ট্রেকেও দেখতে পাইছি, যে আমরা নানা রকম ভেড়াই, যে জাহাঙ্গীর ভাই যেটা বলতেছিলেন যে আমরা আইমের বাগানে চলে গেছি, এবং এটা লাভজনক কৃষকের জন্য। মানে আপনি 1 বিঘা জমি আছে, আপনি এটাতে আর কিছু করতে পারছেন না, আপনি লিজ দিলেন, আপনার ওখান থেকে 10,000 টাকা আসতেছে বছরে কি, এবং এটাতে আপনি হচ্ছে আপনি পেশাগত ডাইভার্সিটিতে চলে গেছেন, আপনি ভ্যান চালাচ্ছেন, আপনি ওখান থেকে ইনকাম আসতেছে, আপনার জমি থেকে টাকা আসতেছে, আপনি খুব খুশি। এক ধরনের মানে মানে ইয়ে করছেন যে আপনি তো এখানে 5,000 টাকা আসতো না বছরে আপনি নিজে ধান চাষ করলে। কিন্তু সেটার যে লং টার্ম কনসিকুয়েন্স আমরা দেখতে পেলাম, এখন আমার পানি লেয়ার নিচে নেমে গেছে, তাহলে আমি এখন এখানে সামলাবো কিভাবে? দ্যাট মিনস আমি এবং যেটা আমরা বলতেছিলাম যে আপনার কোস্টাল বেল্টে আমাদের পুকুরকে আমরা রিজার্ভ করতেছি বা মানে সারফেস ওয়াটারকে রিজার্ভ করতেছি। আপনি বারিনটাকে গিয়ে দেখেন এখানেও পুকুর আছে এবং পুকুরের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনি রাজশাহী পুকুরের সংখ্যা কিন্তু বাড়ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই পুকুরে কি অ্যাক্সেস আছে, যে ওইখানে অ্যাক্সেসটা থাকছে না। ফলে যেটা আমি বলতে চাচ্ছি যে একটা লোকাল লেভেলে পলিটিক্যাল স্ট্রাকচার বা লোকাল লেভেলে যে মেকানিজমটা আছে, যে পলিটিক্যাল ইকোনমি আছে, সেটাকে যেরকম অ্যাড্রেস করা প্রয়োজন, আমার স্টেট লেভেল পলিসি লেভেলে আমি নলেজকে কিভাবে দেখছি, ইন্ডিজিনাস নলেজকে কিভাবে দেখছি, এটা মোটার আগে যদি আপনি যদি বড় ধরনের পরিবর্তন না নিয়ে আসা যায়, যদি এটা এখনো টেকনোসেন্ট্রিক থেকে যায়, ফলে সেই ইন্ডিজিনাস নলেজকে নেচার বেস সলিউশনের কথা আমরা যেটা বলছি, এবং যেখানে মানে যেটার একটা বড় কারিগর ইয়ে হচ্ছে আপনার বাহক হচ্ছে নারীরা, সেইটা নারী তো এমনিতে নেগলেক্টেড। এখন সে যেটা করছে সেটা হয়তো যে কন্ট্রিবিউশনটা ফ্যামিলিতে করছে নেচার বেস সলিউশন দিয়ে হয়তো হাঁস মুরগি পেলে, এইটা হয়তো তার হাজবেন্ডই সেটা নেগলেক্ট মানে কাউন্টের মধ্যে নিচ্ছে না, রাষ্ট্র কি স্যার নেবে? আপনাকে ফলে আমরা আপনাকে একটু যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করতে বলছি, একটু আচ্ছা, সংক্ষিপ্ত থ্যাংক ইউ। করতে বলছি। আমি যেটা বলতেছি যে আমাদের ওই নলেজের যে কাঠামোটা আছে সেটা যেরকম পরিবর্তন করা দরকার, একই সঙ্গে আমাদের সচেতনতা বাড়াতে দরকার, যারা কর্ত ব্যক্তিরা আছে তারা ইন্ডিজিনাস নলেজকে কিভাবে দেখবে, এই ধন্যবাদ, জায়গাগুলো যে আমাদের ভাবাটা খুব জরুরি আর কি। ধন্যবাদ। আমি আরেকটা হাত দেখেছিলাম, সৌমিক ইসলাম। আহ আপনি কিছু বলবেন, মিস্টার সৌমিক ইসলাম? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলুন। থ্যাংক ইউ। আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আহ, সকল বক্তাকে। আমি খুব ছোট্ট করে আমার শিক্ষক কাজী রবিউল আলম স্যারের কথার সাথে যুক্ত করব। একই সাথে আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নাইম স্যার এবং আমাদের জাহাঙ্গীর ভাইয়ের
উত্তরিত ইস্যু দুইটাকে খুব সংক্ষেপে অ্যাড্রেস করব। আমি আহ, আমার আমার জায়গা থেকে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি কি, যে আমরা যখন ইন্ডিজিনাস নলেজ নিয়ে কথা বলি, কিংবা আমরা আহ, যখন নেচার বেসড সলিউশন ইত্যাদি নিয়ে আলাপ করি, তখন ব্যাপারটা খুব, এবং ক্রিটিসিজমও সেভাবেই হচ্ছে। রবিউল স্যারও যেভাবে বলতেছেন যে আমরা খুব টপ ডাউন মেথডে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করে থাকি। এবং সেই কারণে হয়ে যায় কি, যে যখন, যেমন জাহাঙ্গীর ভাই বললেন যে আমরা, সরকার যখন ঘোষণা দিল যে আজকে আমাদের অঞ্চল পানি শূন্যতায় ভুগছে, এটা কিন্তু আমরা সেই 2020 বা 21 সালের, রবিউল স্যার, আমরা যখন হচ্ছে পবাতে গেছিলাম একটা কাজে, তখন কিন্তু আমরা বলতে শুনেছিলাম কৃষকদেরকে যে আমরা, আমাদের আর 10 বছরের মধ্যে কিন্তু আহ আমাদের কাজ পরিবর্তন করা লাগবে, কারণ কি আমরা পানি শূন্যতায় ভুগতে যাচ্ছি। এটা খুব একটা বেশি দিন আগেকার কথা না। আহ এইটা যোগ করলাম, এবং একই সাথে আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নাইম স্যারের উত্তরিত বিষয়টাকে একটু অ্যাপ্রোচ করবো, যে সেটা হচ্ছে যে আমরা যদি কে অথরিটি হবেন বা কার কাছে অ্যাকশনেবল অথরিটি থাকবে এই আলোচনাটা করতে যাই, আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যে এখানে যারাই অ্যাকশন নিই না কেন, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হোক, যেটাই হোক না কেন, ওনারশিপটা চলে যেতে হবে কেবলমাত্র পার্টিসিপেটরি অর্থে না, ওনারশিপটা চলে যেতে হবে কমিউনিটি। আমরা কেবলমাত্র যারা কিনা এই আহ, বিশেষায়িত নলেজ ডোমেইনস গুলো নিয়ে কাজ করি, আমি সমাজকর্মের দিক থেকে বলছি, তারা কেবলমাত্র হয়তোবা এই কিছু নলেজ কে অ্যাকুমুলেট করতে পারি, যেটা কিন্তু ওই কমিউনিটি থেকেই আমরা গ্যাদার করি। আমাদের কাছে তো আর নলেজ এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে না, আমরা ওখান থেকেই গ্যাদার করছি। তাদেরকে আমরা সিনথেসিস, অ্যানালিসিস ইত্যাদির ইত্যাদির মাধ্যমে একটা স্কিল আকারে হয়তোবা ফ্যাসিলিটেট করতে পারি, যেটা তারা মেথডিক্যালি তারাই অ্যাডাপ্ট করে যেতে পারেন, তারাই মডিফাই করে যেতে পারেন, এবং আলটিমেটলি সলিউশনস তারাই তাদের জন্য তৈরি করে দিতে পারেন। উই ক্যান জাস্ট বি টুগেদার, বি বিসাইড, রাইট? সো এইভাবে হয়তো বা দেখা যেতে পারে যে আমরা গভর্নমেন্ট বা এই বর্তমান নব্য উদারনৈতিক সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ব্যবস্থায় আমরা এই টপ ডাউন মেথোডোলজিকে এড়িয়ে একটু অর্গানিক, একটু গ্রাউন্ড আপ সলিউশনস তৈরি করতে পারি, যেটা হয়তো বা নেচার বেসড সলিউশনস অ্যাপ্রোচিং এনি আদার ভালনারেবিলিটিস ইন আওয়ার সোসাইটি, এইটাকে হয়তো বা অ্যাপ্রোচ করা যেতে পারে। এবং সাস্টেইনেবিলিটিও হয়তো বা সেখান থেকেই আহ শুরু হতে পারে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার শৌমিক ইসলাম। ধ্রুব। 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 ঠিক আছে, আমি এখন আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আহ, তো আশা করি আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে, অনেক হয়তো আমাদের চিন্তার খোরাক হয়েছে আজকের আলোচনাটা। এজন্য আমি অবশ্যই কৃতিত্ব দেব ডক্টর মাহবুবা নাসরিনকে, যে উনি যে বিষয়টাকে তুলে ধরেছেন। আর আমি অবশ্যই ধন্যবাদ দেব আহ, কাজী রবিউল আলম স্যারকে, যিনি এই বিষয়টাতে, এবং অন্যান্য যারা সবাই যারা পার্টিসিপেট করেছেন, তাদের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করি আমাদের পরবর্তী ওয়েবিনারেও আপনারা সবাই যুক্ত হবেন, এবং আমরা এইভাবেই জ্ঞান চর্চার মধ্যে দিয়েই আসলে আমাদের এই সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করব, এবং বুঝে আমরা আমাদের মতো করে যে যেভাবে পারি না কেন সমাধান সম্মিলিতভাবে কিংবা এককভাবেও আমরা করতে পারি। আমি শামসুর বারী স্যারকে বলছি, না, আপনি কি শেষ করবেন? না, হ্যাঁ, আমি কিছু, ঠিক আমি আছে। বলতে চাই যে আমি কিন্তু ইয়ে আনমিউট মিউট করে রেখেছিলাম এবং ভিডিও অফ করে রেখেছিলাম, কিন্তু শুনেছি তোমাদের কথা। তো আমি এ বিষয়ে একেবারেই আগেই বলেছি অজ্ঞ, কিন্তু জানলাম অনেক কিছু। মাহবুবা, খুব ভালো লাগলো, বিশেষ করে তোমাদের সকলের নিবেদন দেখে আমার খুব ভালো লেগেছে। যারাই পার্টিসিপেট করেছেন এই সমস্যাগুলো নিয়ে, তাদের যে গভীর নিবেদন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে, রিভের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুরাইয়া, তুমি শেষ করে দাও। জি, আমিও সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে, কিভাবে বন্ধ